আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের হালকেনস্টাইন এইচএসসি একাডেমিকের সমাজকর্ম প্রথম পত্রের ৬ষ্ঠ নাম্বার চ্যাপ্টার সমাজকর্মের পদ্ধতির প্রথম লেকচারে। তোমাদের সাথে বড় মতো শিক্ষক হিসেবে আছি আমি সাজিদুর রহমান। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো, আমরা কিন্তু অলরেডি 5টা চ্যাপ্টার শেষ করেছি, আজকে আমরা 6ষ্ঠ চ্যাপ্টারে এসে পড়েছি। এখন এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি সমাজকর্মে বলো যে ভাইয়া এমন একটা চ্যাপ্টার সাজেস্ট করেন যেখান থেকে মিনিমাম 2টা কোশ্চেন আসবেই এইচএসসিতে, তাহলে আমি নিঃসন্দেহে বলবো যে এই সমাজকর্ম পদ্ধতি এইটা মূলত একটা বৃহৎ একটা চ্যাপ্টার, এবং এইটা যদি পড়ো মোটামুটি সমাজকর্ম কীভাবে কাজ করে তোমার জানা হয়ে যাবে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বড় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সহজ একটা সুবিধা আছে। এই চ্যাপ্টার পড়বো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে চলো আমরা লেকচার একটা শুরু করি। এখন দেখো, বলাই হয়েছে যে সমাজকর্ম পদ্ধতি। এখন সমাজকর্ম কি এটা আমরা অলরেডি শুরুর চ্যাপ্টার দিকে জেনেছি, সামনে আরও জানবো হয়তো। হ্যাঁ, এখন এই সমাজকর্ম কি এটা আমরা জানি অলরেডি। এখন কিন্তু পদ্ধতিটা আসলে কি তোমরা আসলে জানো যে পদ্ধতিটা কি, কিন্তু আসলে পদ্ধতিটা কোথা থেকে আসলো, এর এর উদ্ঘাটন কোথা থেকে, এর উৎপত্তি কি, এটার অর্থ কি, কোন ভাষা থেকে এসেছে, এই সব কিছু নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে ধারণা লাভের সহায়ক পদ্ধতি প্রত্যয়টি বিশ্লেষণ করা প্রয়োজন। যে সমাজকর্ম পদ্ধতি যেহেতু চ্যাপ্টারের নাম, তাহলে আগে আমরা পদ্ধতিকে এটা একটু জানি, তাহলে আমাদের সমাজকর্ম পদ্ধতি ব্যাপারটা পুরোপুরি বুঝতে কিছুটা হলেও সাহায্য হবে। ইংরেজি মেথড, পদ্ধতির ইংরেজি কি মেথড। মেথডের বাংলা পরিভাষা হলো পদ্ধতি। মেথড শব্দটি গ্রিক শব্দ, খুবই গুরুত্বপূর্ণ গ্রিক শব্দ। আমাদের এইচএসসি সময় কিন্তু এটা এসেছিল। মেথড শব্দটি গ্রিক মেটা এবং হুডোস থেকে উদ্ভূত। মেটা শব্দের অর্থ উইথ এবং হুডোসের অর্থ হলো ওয়ে। মেটা অর্থ কি উইথ এবং হুডোসের শব্দ হচ্ছে ওয়ে। সুতরাং উৎপত্তিগত অর্থে কোনো কাজ সুশৃঙ্খল উপায়ে সম্পন্ন করতে যেই পন্থার সাহায্য নিতে হয় তাই হলো পদ্ধতি। অর্থাৎ কোনো কাজ সুশৃঙ্খল উপায়ে সম্পন্ন করতে যেই পন্থার বা যেই ওয়ের সাহায্য নিতে হয় সেটাই হচ্ছে কি পদ্ধতি। অর্থাৎ সুশৃঙ্খল ও সুপরিকল্পিত উপায়ে কোনো কাজ সম্পাদনের উপায় হলো পদ্ধতি। উল্লেখ্য পদ্ধতি এবং কৌশল এক নয়। উল্লেখ্য মানে এটা জানা জরুরি যে পদ্ধতি এবং কৌশল এক নয়। তাহলে কোনটা পদ্ধতি কোনটা কৌশল একটু জানার চেষ্টা করো। পদ্ধতি হলো সম্পূর্ণ কাজটি কি উপায়ে করা হবে তার সার্বিক পন্থা, মানে কি একটা সার্বিক পন্থা। পদ্ধতিটা কি মূলত একটা সার্বিক পন্থা। আর কৌশল হলো পদ্ধতি অনুসরণ করতে কি উপায় অবলম্বন করতে হবে তার উপায়, যে কি পথ অবলম্বন করতে হবে। সাপোজ যদি আমরা বলি পুরো একটা বাড়ি তৈরি করব, এই পুরো বাড়িটা তৈরি করাটা হলো একটা পদ্ধতি। কিন্তু এই যে বাড়ির ফাউন্ডেশন দেওয়া, সিঁড়ি বানানো, ছাদ দেওয়া, এক একটা রুম ভাগ করা, এগুলো হচ্ছে কি এক একটা কৌশল। এবার আসো, রেক্স এ স্কিডমোরের মতে পদ্ধতি হলো একাধারে তত্ত্ব অনুশীলনের বিজ্ঞান এবং কলা। পদ্ধতি কি একাধারে তত্ত্ব অনুশীলনের বিজ্ঞান এবং কলা। মনীষী এইচবি ট্রেকারের মতে পদ্ধতি হলো কোনো লক্ষ্যার্জনে একটি সচেতন প্রক্রিয়া এবং সুপরিকল্পিত উপায়। বাহ্যিক দিক হতে এটি একটি কর্ম সম্পাদন প্রক্রিয়া বা উপায় হিসেবে প্রতীয়মান হলেও এর অন্তরালে মানে কি এর আড়ালে রয়েছে সুবিন্যস্ত এবং সুসমন্বিত জ্ঞান, উপলব্ধি এবং সুনির্দিষ্ট কর্মনীতি। পদ্ধতি সাধারণ সংজ্ঞায় বলা যায়, আমি সবসময় সাধারণ সংজ্ঞাটা ফলো করি, সুশৃঙ্খল বৈজ্ঞানিক জ্ঞান, উপলব্ধি এবং সুনির্দিষ্ট কর্মনীতির উপর ভিত্তিশীল কর্ম সম্পাদনে সুপরিকল্পিত উপায় হলো পদ্ধতি। কোনো কাজের সঙ্গে সংশ্লিষ্ট পদ্ধতি বলে দেয় কিভাবে নির্দিষ্ট কাজটি সম্পাদন করা হবে। দেখো, সবসময় পদ্ধতিগুলোকে কি হতে হবে, সুশৃঙ্খল হতে হবে, বিজ্ঞান সম্পন্ন হতে হবে, মানে বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে পদ্ধতিগুলো কি খাটাতে হবে। যদি বৈজ্ঞানিক জ্ঞান সুশৃঙ্খল উপায় এখানে না থাকে তাহলে ওই পদ্ধতি কখনো বাস্তবায়ন হবে না কিভাবে, সঠিকভাবে। পদ্ধতির সংজ্ঞাটা কিন্তু গুরুত্বপূর্ণ। সমাজকর্মে পদ্ধতি পরিভাষাটি নির্দিষ্ট সমস্যা সমাধানে নির্দিষ্ট হস্তক্ষেপ প্রক্রিয়া চিহ্নিত করার উদ্দেশ্যে সমাজকর্মীরা বিশেষ করে শিক্ষায় নিয়োজিত সমাজকর্মীগণ ব্যবহার করে।
বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যক্তি, দল ও সমষ্টি সমস্যা সমাধানে সাহায্য করার জন্য পেশাদার সমাজকর্মে যেসব সুশৃঙ্খল উপায় বা পন্থা অনুশীলন করা হয় সেসব পন্থা বা উপায়গুলোর সমষ্টি সমাজকর্ম অনুশীলন পদ্ধতি। দেখো, সমাজকর্ম অনুশীলন পদ্ধতি এখান থেকে পড়তে পারো। আবার সহজভাবে বলা যায়, একটু সহজভাবে বলা হয়েছে, যেসব কর্ম প্রক্রিয়ার মাধ্যমে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা এবং নীতিমালা ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে ব্যবহার করার ক্ষেত্রে সমাজকর্মীরা অনুশীলন করে সেই সব সুশৃঙ্খল কর্ম প্রক্রিয়াই সমষ্টি সমাজকর্ম পদ্ধতি। তাহলে আমরা সহজভাবে বলতে পারো না যে যেই সমাজকর্মে যেই সব জ্ঞান, দক্ষতা, উপায় ব্যক্তি, দল এবং সমষ্টির সমস্যা সমাধানে ব্যবহার করা হয় এবং পাশাপাশি তাদের উন্নতির জন্য, সামঞ্জস্য বিধানের জন্য, তুমি তোমার মতো দিতে পারো, ব্যবহার করা হয়, তাকে সমাজকর্ম পদ্ধতি বলা হয়। সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা বাস্তব ক্ষেত্রে অনুশীলনের বাহন হচ্ছে সমাজকর্ম পদ্ধতি। তাহলে সমাজকর্মের জ্ঞান দক্ষতা বাস্তব ক্ষেত্রে অনুশীলনের বাহন হচ্ছে কি? সমাজকর্ম পদ্ধতি। আসলে এই সমাজকর্মের পদ্ধতির মাধ্যমেই সমাজকর্মের জ্ঞান দক্ষতা মানুষের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, দলের ক্ষেত্রে, সমষ্টির ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ ইমপ্লিমেন্টের ক্ষেত্রটা হচ্ছে এই সমাজকর্ম পদ্ধতি। পেশাদার সমাজকর্মের জ্ঞান, নীতি, মূল্যবোধ ও দর্শন এসব পদ্ধতিগুলোর মূল ভিত্তি। পেশাদার সমাজকর্মের জ্ঞান, নীতি, মূল্যবোধ ও দর্শন এসব পদ্ধতিগুলোর মূল ভিত্তি। দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে দাগানো বই প্রোভাইড করব। এখান থেকে দেখে দেখে তোমরা একবার দাগাতে পারো, তারপর নিজেরা পড়বে। একদম সর্বশেষে রিভিশন হিসেবে আমাদের বইগুলো তোমরা পড়বে, আগে নিজেরা দাগাবে। মানুষের সমাজ, সংস্কৃতি, পরিবেশ, সমস্যা, সম্পদ, চাহিদা। এবার হলো সমাজকর্ম পদ্ধতির শ্রেণীগুলো পড়তেছি, ক্লাসিফিকেশন। চাহিদা প্রভৃতির উপর পার্থক্য থাকায় সমাজকর্মে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুশীলন করা হয়। সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি, এই দুই ধরনের পদ্ধতি অনুশীলন করা হয়। কয় ধরনের পদ্ধতি অনুশীলন করা হয়? দুই ধরনের পদ্ধতি অনুশীলন করা হয়। একটা হচ্ছে মৌলিক পদ্ধতি, যেগুলো একদম বেসিক, যেগুলো ম্যান্ডেটরি, এবং এই মৌলিক পদ্ধতিগুলো ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কিছু সহায়ক পদ্ধতি রয়েছে, অক্সিলারি মেথড। এই দুই ধরনের পদ্ধতি রয়েছে। এখন আসলে আমরা শুরুতে মৌলিক পদ্ধতি কি এই সম্পর্কে একটু আলোচনা করি। মৌলিক পদ্ধতি বলতে সেসব কর্ম প্রক্রিয়াকে বোঝায় যেগুলো সমস্যা সমাধানে সরাসরি এবং প্রত্যক্ষভাবে অনুশীলন করা হয়। ওই সব পদ্ধতিকে বোঝায় যেগুলো সমস্যা সমাধানে সরাসরি বা প্রত্যক্ষভাবে। এখন যদি বলা হয় এমসিকিউতে যে কোন পদ্ধতিগুলো সরাসরি বা প্রত্যক্ষভাবে ব্যবহার করা হয়, তাহলে তোমরা কি দেবে? মৌলিক পদ্ধতিগুলো অনুশীলন করা হয়। সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার সামগ্রিক কার্যক্রম এসব পদ্ধতিগুলোকে কেন্দ্র করে আবর্তিত হয় বিধায় এগুলোকে মৌলিক পদ্ধতি বলা হয়। তাহলে সমাজকর্মের সামগ্রিক কার্যক্রম কিসে কেন্দ্র করে শুরু হয়? এই মৌলিক পদ্ধতিকে কেন্দ্র করে। ঐতিহ্যগত দিক হতে মৌলিক পদ্ধতি তিন ভাবে বিভক্ত। ঐতিহ্যগতভাবে মৌলিক পদ্ধতি কয় ভাগে বিভক্ত? তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। খুবই গুরুত্বপূর্ণ, খুবই। আমি কিন্তু বারবার বলছি। এবার আসে সহায়ক পদ্ধতি। সমাজকর্মের সহায়ক পদ্ধতি বলতে সেই সব সুশৃঙ্খল কর্ম প্রক্রিয়াগুলোকে বোঝায় যেগুলো সমস্যা সমাধানে সরাসরি অনুশীলন না করে, সরাসরি এগুলো কি প্রত্যক্ষভাবে সাহায্য করে। মৌলিক এগুলো সরাসরি অনুশীলন না করে পরোক্ষভাবে অনুশীলন করা হয়। মৌলিক পদ্ধতিগুলোর সফল অনুশীলনে সহায়তা দান করে বিধায় এগুলোকে সহায়ক পদ্ধতি বলা হয়। সহায়ক পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা, এটাও তিন ভাগে। দেখো, এই থেকে এই পর্যন্ত কিন্তু পুরোটা পড়তে হবে সংজ্ঞার জন্য। অনেক সময় আসে যে সমাজকর্মের মৌলিক পদ্ধতি কাকে বলে, সহায়ক পদ্ধতি কাকে বলে, এগুলো কিন্তু আসে। সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা, সমাজকর্ম কার্যক্রম। এখন যদি আইসা পারে যে সমাজকর্ম প্রশাসন কি মৌলিক পদ্ধতি নাকি সহায়ক পদ্ধতি এমসিকিউতে, তখন কি দিবা? সহায়ক পদ্ধতি। প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে। সমাজকর্মের মৌলিক এবং সহায়ক পদ্ধতিগুলো পৃথকভাবে আলোচনা করা হলেও এগুলো পরস্পর অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। এগুলো কি একটা আরেকটার উপরে নির্ভরশীল। বাস্তব ক্ষেত্রে একটি পদ্ধতি অনুশীলন করতে গিয়ে অন্যান্য পদ্ধতির সহায়তা গ্রহণ অপরিহার্য হয়ে পড়ে। এই জন্য সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় মৌলিক ও সহায়ক পদ্ধতিগুলো সমন্বিতভাবে অনুশীলন করা হয়। অর্থাৎ সমস্যা সমাধান সমাজকর্ম ইন্টিগ্রেটেড মেথড। ইন্টিগ্রেটেড মানে কি? সমন্বিত পদ্ধতি গ্রহণ করা হয়। কিভাবে? দেখো, মৌলিক এবং সহায়ক পদ্ধতি যে একসাথে আমরা এইটা ব্যবহার করবো বা ওইটা ব্যবহার করবো এমন না। যখন যেটা দরকার হবে, মাঝে মধ্যে এমন দরকার পড়ে যে আমার মৌলিক পদ্ধতিগুলো দরকার হয়, সহায়ক পদ্ধতিগুলো দরকার হয়। এইগুলো দুইটা একত্রিত করে একটা গুড কম্বিনেশন ক্রিয়েট করে তারপর মৌলিক এবং সহায়ক পদ্ধতির ইমপ্লিমেন্ট করা হয়। কারণ কি? সমস্যার সমাধান করা এখানে মূর্খ ব্যাপার। কিভাবে হেল্প করব এটা ম্যাটার করে না।
সমন্বিত পদ্ধতি অথবা ইন্টিগ্রেটেড পদ্ধতি ব্যবহার করা হয়। ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি ব্যক্তি কেন্দ্রিক, এখানে ব্যক্তির ক্ষেত্রে সবার আগে আমরা ব্যক্তির ক্ষেত্রে বলবো। ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম আমরা কিন্তু জানি। ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম অনুশীলনের পদ্ধতিকে পেশাদার সমাজকর্মের পরিভাষায় ব্যক্তি সমাজকর্ম বলা হয়। ব্যক্তি সমাজকর্ম কিন্তু বোঝা যায় এটাকে ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হবে। এটা কাকে কেন্দ্র করে আবর্তিত হবে? ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হবে। এখন দেখো পেশাদার সমাজকর্মের তিনটি মৌলিক পদ্ধতির মধ্যে ব্যক্তি সমাজকর্ম অন্যতম। সমাজ গঠনের মূল অণু, সমাজ গঠনের মূল অণু কে? ব্যক্তি। সমাজ গঠনের মূল অণু কে? মূল অণু হচ্ছে ব্যক্তি। ব্যক্তিকে সমস্যাকে কেন্দ্র করে ব্যক্তি সমাজকর্ম আবর্তিত হয়, কারণ ব্যক্তিকে উপেক্ষা করে দল বা সমষ্টি সমস্যা মোকাবেলা করা সম্ভব নয়। এই জন্য সমাজকর্ম পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ কি, একটা দল বা একটা সমষ্টি এক একটা ব্যক্তির সমন্বয়ে গড়ে ওঠে না। এই এক একটা ব্যক্তি মিলে কি একটা দল এবং সমষ্টি গড়ে ওঠে না। সুতরাং সবার আগে ব্যক্তির সমস্যার সমাধান করতে হবে, তারপরে দল, তারপরে সমষ্টি। সুতরাং ব্যক্তি সমাজকর্ম কি একদম মূলে রয়েছে। ব্যক্তি সমাজকর্মের ধারণা। এখন ব্যক্তি সমাজকর্মের ধারণা আমরা কিন্তু একদম এই চ্যাপ্টারগুলো কীভাবে সহজ কিন্তু আমাদের শুনতে হবে, সুন্দরভাবে গুছিয়ে পড়লে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা মিস করবে না। ব্যক্তি সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক, সামাজিক ও মানসিক উপাদান এবং কারণগুলোর প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে। সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে ব্যক্তির ছোট দল, পরিবার, ক্ষুদ্র জনগোষ্ঠীর ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হচ্ছে। ফলে সনাতন ব্যক্তি সমাজকর্মের ধারণার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে। সনাতন মানে কি? পূর্বের যে বর্তমানে আধুনিক ব্যক্তি সমাজকর্মের বিভিন্ন কৌশল প্রয়োগ করা হচ্ছে, এই কারণে অনেক কি পূর্বের, সনাতন মানে কি পূর্বের, পুরানো আমলের ব্যক্তি সমাজকর্মের ধারণার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে। ব্যক্তি সমাজকর্ম হলো পেশাদার সমাজকর্মের জ্ঞান দক্ষতা প্রয়োগের এমন একটি পদ্ধতি এবং অনুশীলন কৌশল যাতে মানবিক, সামাজিক, আচরণগত ধারণাগুলোকে দক্ষতায় রূপান্তরিত করা যায়। যেই দক্ষতা প্রত্যক্ষ ও সরাসরি সম্পর্কের মাধ্যমে ব্যক্তি ও পরিবারের সমস্যা সমাধানে সাহায্য করার জন্য পরিকল্পিত উপায়ে অনুশীলন করা হয়। প্রত্যক্ষ ও সরাসরি সম্পর্কের মাধ্যমে ব্যক্তি ও পরিবেশগত, আন্তর্ব্যক্তিক, আর্থসামাজিক এবং পরিবেশগত সমস্যা মোকাবেলার সাহায্য করা বৈজ্ঞানিক প্রক্রিয়া হলো ব্যক্তি সমাজকর্ম। অর্থাৎ ব্যক্তি সমাজকর্ম হচ্ছে এমন একটা সমাজকর্ম যেখানে সমাজকর্মের জ্ঞান দক্ষতা একটা ব্যক্তির উপরে কেন্দ্র করে ভিত্তি করা হয়। ব্যক্তি কি? ব্যক্তির সাথে রিলেটেড তার পরিবারও হতে পারে, তার পারিপার্শ্বিকতা হতে পারে। অর্থাৎ একটা ব্যক্তি এবং তার পারিপার্শ্বিকতার সাথে উন্নয়নের জন্য যা করা লাগে সবকিছু করে কে? ব্যক্তি সমাজকর্ম। তবে দেখো ব্যক্তি সমাজকর্ম এমন একটি পদ্ধতি যার মাধ্যমে সমস্যাগ্রস্ত সেবা প্রার্থী সুপ্ত প্রতিভা, সুপ্ত মানে কি? প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হিডেন ট্যালেন্ট থাকে না, লুকায়িত, সুপ্ত মানে কি? লুকায়িত প্রতিভা মানে কি? ট্যালেন্ট, সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ এবং সামাজিক ভূমিকা পালনের ক্ষমতা পুনরুদ্ধার, উন্নয়ন এবং সংরক্ষণের প্রচেষ্টা চালানো হয়। অর্থাৎ ব্যক্তি সমাজকর্মে একটা ব্যক্তিকে এমনভাবে সাহায্য করা হয় যাতে তার মধ্যে লুকায়িত কোনো বিশেষ ট্যালেন্টকে, প্রতিভাকে বের করে এনে ওই ট্যালেন্টের মাধ্যমে তার সমস্যাগুলো সমাধান করা যায় এবং তাদেরকে একটা সমাজে একটা উন্নততর অবস্থায় নিয়ে যাওয়া যায়। সমাজকর্ম অভিধানের ব্যাখ্যা অনুযায়ী ব্যক্তি সমাজকর্ম হলো পেশাদার সমাজকর্মের এমন একটি অনুশীলন পদ্ধতি। দেখো এগুলো কিন্তু সংজ্ঞাগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। পদ্ধতি, মূল্যবোধ, ব্যবস্থা, অনুশীলনের ধরন যাতে মনোসামাজিক, আচরণগত এবং বিভিন্ন ব্যবস্থা সংশ্লিষ্ট প্রত্যয়গুলোকে অনুশীলন দক্ষতায় রূপান্তরিত করে আন্তর্ব্যক্তিক মানে কি? বিভিন্ন ব্যক্তিদের মাঝে আর্থসামাজিক অথবা অর্থনৈতিক সাথে সামাজিক যে সম্পর্ক, ওই অর্থসামাজিক এবং পরিবেশগত সমস্যা সমাধানে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যমে ব্যক্তি ও পরিবারকে সহায়তা করা হয়। তোমরা এখানে নিজে জাস্ট পড়বা আর সংজ্ঞাগুলো তোমরা নিজেদের মতো দিতে পারো, কোনো প্রবলেম নেই। জাস্ট কিছু কিছু সংজ্ঞা তোমাদের মনে রাখতে হবে। কিসের জন্য? এমসিকিউর জন্য। বিজ্ঞানসম্মত ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত। বিজ্ঞানসম্মত ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত কাকে বলা হয়? ম্যারি রিচমন্ডকে। ম্যারি রিচমন্ডকে বিজ্ঞানসম্মত ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত বা পায়োনিয়ার বলা হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এর মতে ব্যক্তি সমাজকর্ম সেই সব প্রক্রিয়ার সমষ্টি যেগুলো মানুষকে তার সামাজিক পরিবেশ এবং সমাজের অন্যান্য মানুষের সঙ্গে সচেতন ও কার্যকর সামঞ্জস্য বিধানের মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। অর্থাৎ ব্যক্তি সমাজকর্ম, মেরি রিচমন্ডের মতে ব্যক্তি সমাজকর্ম হচ্ছে ওই সব সমাজকর্মের কৌশল দক্ষতা ব্যবহার করা যাতে করে একটা মানুষ সমাজে অন্যান্য ব্যক্তির সাথে সামঞ্জস্য বিধান মানে মানিয়ে চলতে পারে এবং নিজের উন্নতি সাধন করতে পারে।
আলোচ্য সংজ্ঞাটিতে ব্যক্তি সমাজকর্মকে মানুষের ব্যক্তিত্ব বিকাশ এবং পরিবর্তিত সামাজিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানে সহায়তা করার প্রক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে। সামাজিক পরিবেশে পারস্পরিক সম্পর্ক ও সামঞ্জস্য বিধানের ব্যর্থতা হতে মানুষ সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। সুতরাং সুষ্ঠু ও কার্যকর সামাজিক সম্পর্ক বজায় রেখে মানুষ যাতে সামাজিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে সেজন্য সহায়তা করে ব্যক্তি সমাজকর্ম। অর্থাৎ ব্যক্তি যাতে সকল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে এবং সকল পরিবেশে নিজের সর্বোচ্চ উন্নয়ন সাধন করতে পারে, ব্যক্তি সমাজকর্ম সেই উদ্দেশ্যে কাজ করে। ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়া সাহায্য করে ব্যক্তি সমাজকর্মের লক্ষ্য। ব্যক্তি এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া কি? একটা সম্পর্ক স্থাপন, যাতে ব্যক্তি যে কোনো পরিবেশের সাথে সুন্দরভাবে মানিয়ে নিতে পারে, একটা মিথস্ক্রিয়া সৃষ্টি হতে পারে। ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডারের মতে ব্যক্তি সমাজকর্ম হলো এমন একটি পদ্ধতি যা সমস্যাগ্রস্ত সেবা প্রার্থীকে এমনভাবে সাহায্য করে যাতে সে উন্নততর সামাজিক সম্পর্ক ও সামঞ্জস্য বিধানে সক্ষম হয়ে সুখী এবং অর্থবহ জীবনযাপন করতে পারে। অর্থাৎ কি, সে যাতে আরও সমাজকর্মের পদ্ধতিগুলো এমনভাবে ব্যবহার করা হবে যেই পদ্ধতিগুলো ব্যবহার করে সে আরও সুন্দর, আরও উন্নত, আরও আপডেটেড একটা লাইফ লিড করতে পারবে। ব্যক্তি সমাজকর্ম এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন শাখা হতে সংগৃহীত জ্ঞান ও অভিজ্ঞতাকে দক্ষতা ও নৈপুণ্যে পরিণত করে সমস্যা সমাধানে মানুষকে সাহায্য করা হয়। ব্যক্তি সমাজকর্ম কলা নৈপুণ্যের সঙ্গে সম্পৃক্ত। সমস্যাগ্রস্ত ব্যক্তিকে পরিবেশের উপযোগী আচরণে সাহায্য করাই ব্যক্তি সমাজকর্মের উদ্দেশ্য। যদি কোনো ব্যক্তি সমস্যাগ্রস্ত থাকে তাকে এমনভাবে সাহায্য করা হয় যাতে সে তার পরিবর্তিত পরিবেশ এবং যে সমাজে সে বসবাস করে ওই সমাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে এবং নিজের সমস্যাগুলো সুন্দরভাবে সলভ করে একটা উন্নত জীবন লাভ করতে পারে। দেখ, একদম কনসেপ্ট একদম ইজি, জাস্ট আমার কথাগুলো শোনো আর বইগুলো একবার পড়ো, হয়ে যাবে। এখন দেখো ব্যক্তি সমাজকর্মের বৈশিষ্ট্য কি। ব্যক্তি এবং তার সমস্যাকে কেন্দ্র করে ব্যক্তি সমাজকর্ম আবর্তিত। অবশ্যই ব্যক্তি যখন সমস্যার সম্মুখীন হবে এবং সমাজকর্মীর দ্বারস্থ হবে তখনই কি তাদের কেন্দ্র করে ব্যক্তি সমাজকর্ম আবর্তিত হবে না? হবে। ব্যক্তি সমাজকর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো হলো বিভিন্ন বিজ্ঞানের জ্ঞান এবং পেশাগত নৈপুণ্যের উপর প্রতিষ্ঠিত একটি সমস্যা সমাধান পদ্ধতি। এতে সমস্যাগ্রস্ত সেবা প্রার্থীর সুপ্ত প্রতিভা ও অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশের প্রতি গুরুত্ব দেওয়া হয়। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের একক হিসেবে ব্যক্তিকে গ্রহণ করা হয়। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের একক হিসেবে কাকে গ্রহণ করা হয়? ব্যক্তিকে গ্রহণ করা হবে। অবশ্যই ব্যক্তিকে, এককদের এখানে প্রাইমারি ইনগ্রিডিয়েন্টস বোঝাচ্ছে অবশ্যই, কারণ ব্যক্তিকে কেন্দ্র করে ব্যক্তি সমাজকর্ম যেহেতু আরোপিত হয় সুতরাং এখানে কেন্দ্রে যে ব্যক্তি থাকবে এটাই স্বাভাবিক। ব্যক্তি সমাজকর্মের কেন্দ্রবিন্দু হলো সমস্যাগ্রস্ত সেবা প্রার্থী ব্যক্তি, এখানে বলা হয় মেনলি ক্লায়েন্ট। ব্যক্তি সমাজকর্মের মনস্তাত্ত্বিক, আর্থিক ও সামাজিক উপাদানের সমন্বয়ে গঠিত একটি সমস্যা সমাধান প্রক্রিয়া। এতে সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যক্তির ব্যক্তিত্ব এবং বাহ্যিক পরিবেশের প্রতি গুরুত্ব দেওয়া হয়। তারপর ব্যক্তি সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। ব্যক্তি সমাজকর্ম কি? একটি সক্ষমকারী প্রক্রিয়া। সেবা প্রার্থীকে সমস্যা সমাধানে সক্ষম করে তোলার লক্ষ্যে ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া পরিচালিত হয়। ব্যক্তি সমাজকর্মের নিজস্ব দর্শন, পদ্ধতি ও পৃথক সত্তা রয়েছে। ব্যক্তি সমাজকর্মের কি রয়েছে? নিজস্ব দর্শন রয়েছে, মানে কি নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে, নিজস্ব দর্শন রয়েছে, নিজেদের দর্শনের আলোকেই, নিজস্ব ফিলোসফির আলোকেই, মানে কি চিন্তা ভাবনা এক কথায়, এবং পৃথক সত্তা রয়েছে এবং নিজস্ব পৃথক একটা আইডেন্টিটি রয়েছে এক কথায়, যে ব্যক্তি সমাজকর্মের একটা পৃথক সত্তা রয়েছে, আইডেন্টিটি রয়েছে, যেগুলো একে অন্যান্য মৌলিক পদ্ধতি হতে স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে। মানে কি অন্যান্য যে সমষ্টি সমাজকর্ম, দল সমাজকর্ম এর থেকে একে ইউনিক করেছে, আলাদা করেছে। ব্যক্তি সমাজকর্মের মূল লক্ষ্য হলো সেবা প্রার্থীকে বলা হয় কি সমাজকর্মের ভাষায় ক্লায়েন্ট। আমি একটু আগে বলেছি ক্লায়েন্টকে এমনভাবে সাহায্য করা যাতে সে পরিবেশের সার্বিক অবস্থা মোকাবেলা করতে সক্ষম হয়। যে আমাদের পরিবেশ জানি যে সব সময় পরিবর্তিত হতে থাকে এবং অনেক মানুষ আছে এই পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না এবং অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়। সমাজকর্মে এটা নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করে বা সলভ করার চেষ্টা করে যাতে তারা এই পরিবর্তিত পরিবেশের সাথে সুন্দরভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এবং নিজেরা যে সমস্যাগুলো ফেস করছে ওই সমস্যাগুলো কি করতে পারে? সমাধান করতে পারে। ব্যক্তি ও তার পরিবারের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়া সাহায্য করাই হলো এর মূল লক্ষ্য। মনীষী ওয়ার্নার বোহেম এর মতে ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্ম এমন একটি পদ্ধতি যা কোনো ব্যক্তির সামাজিক ভূমিকা পালনের ক্ষমতা উন্নয়ন, পুনরুদ্ধার বা সংরক্ষণের জন্য ব্যক্তির জীবনকে মনস্তাত্ত্বিক দিকে হস্তক্ষেপ করে, তাকে সুন্দরভাবে
এমনভাবে তার মধ্যে পরিবর্তনটা আনা হয় যাতে তার এবং তার পরিবারের সাথে একটা সুন্দর একটা মিথস্ক্রিয়া বজায় থাকে। ব্যক্তি সমাজকর্মের অন্যতম লক্ষ্য হচ্ছে সেবা প্রার্থীর সুপ্ত ক্ষমতা বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি, মানে কি তার যে হিডেন ক্ষমতাগুলো আছে ওই হিডেন ক্ষমতাগুলো যাতে প্রকাশ পায় এমন একটা পরিবেশের সৃষ্টি করে দেওয়া এবং সামঞ্জস্য বিধানে ব্যক্তিকে সাহায্য করা। পরিবর্তনশীল আর্থসামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে সেবাপ্রার্থী যাতে সুষ্ঠু ও কার্যকর সামঞ্জস্য বিধানে সক্ষম হয় সেই জন্য প্রয়োজনীয় সাহায্য প্রদান ব্যক্তি সমাজকর্মের লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম। এখন দেখো, ব্যক্তি সমাজকর্মে সেবা প্রার্থীকে এমনভাবে সাহায্য করা হয় যাতে সে নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেই সমস্যা সমাধানে সক্ষম হয়ে উঠতে পারে, মানে কি নিজেই যাতে নিজের সমস্যা সমাধান করতে পারে। তাকে প্রত্যেকবার নিজের সমস্যাগুলো সমাধানের জন্য যাতে সমাজকর্মীর কাছে যেতে না হয়, সমাজকর্মী তাকে এইভাবে সাহায্য করবে যাতে একবার সাহায্য করার পরে সে নিজে স্বাবলম্বী হয়ে যাবে। পরবর্তীতে যদি সে কোনো সমস্যায় পড়ে সে এই সমস্যা থেকে নিজেই যাতে নিজের সক্ষমতাকে ব্যবহার করে এই সমস্যা থেকে ওভারকাম করতে পারে। সমস্যাগ্রস্ত সেবা প্রার্থীকে সমস্যার সমাধানে সক্ষম করে তোলা ব্যক্তি সমাজকর্মের লক্ষ্য। ব্যক্তির সমস্যার পেছনে বাহ্যিক এবং মানসিক এই দুই ধরনের কারণ বিদ্যমান থাকে। ব্যক্তি সমস্যার পেছনে কি থাকে, একটা হচ্ছে বাহ্যিক মানে বাইরের, এবং একটা হচ্ছে মানসিক। একটা হচ্ছে বাইরের যে ব্যাপার স্যাপার এগুলো একটা ব্যক্তির জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে, আরেকটা হচ্ছে তার চিন্তা ভাবনা, তার মাথার মধ্যে বলে না যে তোর মাথার মধ্যে কি ঘুরতেছে একটু বলতো আমারে, মানে সে কিছু একটা হয়েছে এই জন্য সে টেনশনে থাকে, মানসিক ব্যাপার স্যাপার। এটা এই দুই ধরনের কারণ বিদ্যমান থাকে। ব্যক্তিত্বের দুর্বলতা ও ত্রুটিপূর্ণ বিকাশের ফলে যেমন সমস্যার সৃষ্টি হতে পারে তেমনি পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে সমস্যার সৃষ্টি হয়। ব্যক্তি সমাজকর্ম অনুকূল আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। সামাজিক সম্পর্কের বিভিন্ন পর্যায়ে ব্যক্তি যখন স্বীয় মানে নিজ দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ এবং যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয় তখন সে সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। অর্থাৎ যখন একটা সময় যদি ব্যক্তি নিজের উপর অর্পিত, সমাজে প্রত্যেকের কিছু দায়িত্ব কর্তব্য আছে না, পরিবারের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, ওই কর্তব্যগুলো যখন একটা ব্যক্তি ঠিকঠাক মতো পালন করতে পারে না, সাপোজ তাকে টাকা ইনকাম করতে পারে না বা বেকার হয়ে পড়ে, তখন কি হয়, তখন সে ব্যক্তি সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। ব্যক্তি সমাজকর্ম সেবা প্রার্থীর সামাজিক ভূমিকা নির্ধারণে সহায়তা করে যাতে সে সামাজিক পরিচিতি, মর্যাদা ও সামাজিক সম্পর্কের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজ ভূমিকা পালনে সক্ষম হয়। ইতিবাচক পারিবারিক, সামাজিক ও আর্থিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে সেবা প্রার্থীকে পুনর্বাসিত করা ব্যক্তি সমাজকর্মের লক্ষ্যগুলোর অন্তর্ভুক্ত। অর্থাৎ কি, তাকে একদম পারিবারিক, সামাজিক, আর্থিক পরিবেশের সৃষ্টির মাধ্যমে তার জন্য অনুকূল একটা পরিবেশ সৃষ্টি করা, যেই পরিবেশে ওই ব্যক্তি সুন্দর একটা জীবনযাপন করতে পারবে, তার বাহ্যিক এবং মানসিক সমস্যাগুলো সলভ হবে। এই সমস্যাগুলো সলভ হবে এমন একটা পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে ব্যক্তির সর্বোচ্চ কল্যাণ সাধনই হচ্ছে ব্যক্তি সমাজকর্মের মূল লক্ষ্য। এবার দেখো, ব্যক্তি সমাজকর্মের উপাদান। আমরা কিন্তু ব্যক্তি সমাজকর্ম শেষ করব আজকে। ব্যক্তি সমাজকর্ম কতগুলো অপরিহার্য বিষয়কে কেন্দ্র করে আবর্তিত, মানে কি কিছু ম্যান্ডেটরি, অপরিহার্য মানে কি ম্যান্ডেটরি, লাগবেই। এসব অপরিহার্য বিষয়গুলোকে ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে বিবেচনা করা হয়। ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে কি বিবেচনা করা হয়? এই অপরিহার্য উপাদানগুলোকে। ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো যেসব প্রশ্নের উত্তরের মধ্যে নিহিত, সেগুলো হলো কাকে সাহায্য করা হবে, কেন সাহায্য করা হবে, কোথায় এবং কার মাধ্যমে সাহায্য করা হবে, কিভাবে সাহায্য করা হবে। অর্থাৎ ব্যক্তিকে কিসের মাধ্যমে সাহায্য করা হবে, কিভাবে সাহায্য করা হবে, কোন উপায়ে সাহায্য করা হবে, এগুলো কিছু প্রশ্ন রাখা হয়। এই প্রশ্নগুলো যদি উত্তর আমি বের করতে পারি, হ্যাঁ, তাহলে আরো সুন্দরভাবে ব্যক্তি সমস্যাগুলো সলভ করা যাবে। যেসব উপাদানের সমন্বয়ে ব্যক্তি সমাজকর্ম গঠিত, সেসব উপাদান চিহ্নিত করতে গিয়ে হেলেন পার্লম্যান বলেছেন, সমস্যা সহ যখন কোনো ব্যক্তি এমন কোনো স্থানে আগমন করে যেখানে কোনো পেশাদার প্রতিনিধি বিশেষ প্রক্রিয়ায় তাকে সমস্যা সমাধানে সাহায্য করে থাকে, উক্তিটি বিশ্লেষণ করলে ব্যক্তি সমাজকর্মের 5টি উপাদান পাওয়া যাবে। এখন ব্যক্তি সমাজকর্মের কয়টি উপাদান পাওয়া যাবে? হেলেন পার্লম্যানের মতে ব্যক্তি সমাজকর্মের 5টি উপাদান রয়েছে। কয়টি? ব্যক্তি সমাজকর্মের 5টি উপাদান রয়েছে। দেখো, এখানে কিন্তু আমরা অন্যান্য চ্যাপ্টারে অনেক দাগায় অনেক কিছু করি, কিন্তু এখানে কিন্তু তুলনামূলক মেইন পড়া কম। জাস্ট তোমরা পড়বে এবং টপিকটা কি আসলে কি বোঝাতে চাচ্ছে, কি বলতেছে, এগুলো বুঝতে হবে, তাহলে কি তোমরা খাতায় লিখতে পারবা। এই 5টি উপাদানের মধ্যে 1 নম্বর উপাদান হচ্ছে ব্যক্তি, 2 নম্বর হচ্ছে সমস্যা, 3 নম্বর হচ্ছে স্থান বা প্রতিষ্ঠান, 4 নম্বর হচ্ছে পেশাদার প্রতিনিধি,
তারপরে 5 নম্বর হচ্ছে প্রক্রিয়া। এটা কিভাবে আমি তোমাদের সংক্ষেপে বলে আমরা পড়বো। ব্যক্তি, এইখানে ব্যক্তি সমাজকর্মের 5টি উপাদানের মধ্যে ব্যক্তি আছে না, ব্যক্তি সমস্যা তৈরি হবে দেখেই তো ব্যক্তি সমাজকর্মীদের সহায়তা নিবে, ঠিক না? ব্যক্তি যখন সমস্যায় পড়বে তখন কি সে সমাজকর্মীদের কাছে যাবে, কারণ সে তার ভূমিকাগুলো ঠিকঠাক মতো পালন করতে পারছে না, সে সমস্যাগ্রস্ত হয়ে পড়েছে অলরেডি। তারপর স্থান বা প্রতিষ্ঠান, এখানে প্রতিষ্ঠান এজেন্সিকে বোঝাচ্ছে যে তখন সে সমাজকর্মীদের খুঁজবে। এখন সমাজকর্মীরা কিসের আন্ডারে কাজ করে? এজেন্সির আন্ডারে না, বাংলাদেশে এগুলো অ্যাভেলেবল না, কিন্তু তোমরা যদি পশ্চিমা বিশ্বে, উন্নত বিশ্বে যাও তাহলে সমাজকর্মের অনেক এজেন্সি রয়েছে। সমাজকর্মীদের ওই এজেন্সি বা প্রতিষ্ঠানের দ্বারস্থ হবে কি সমস্যাগ্রস্ত ব্যক্তি। তখন এখানে একটা পেশাদার প্রতিনিধি থাকবে ওই এজেন্সিতে, তার এজেন্সিতে একজন পেশাদার প্রতিনিধি অর্থাৎ পেশাদার এক সমাজকর্মী তার সমস্যাগুলো শুনবে এবং কী করবে, এটা সমাধান করার চেষ্টা করবে, এবং এই সমাধানের জন্য সে কিছু প্রক্রিয়া রাখবে। হ্যাঁ, এই প্রক্রিয়াগুলো ফলো করে ওই সমস্যার সমাধান করা হবে। 1 নম্বর ব্যক্তি। ব্যক্তি সমাজকর্মের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ব্যক্তি। ব্যক্তি বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বোঝায় যিনি সমস্যার সমাধান চান এবং সমস্যা সমাধানের জন্য সামাজিক প্রতিষ্ঠান বা পেশাদার সমাজকর্মীর নিকট সেবা প্রার্থী। আমি একটা বললাম একটু আগে, এখানে কিন্তু ব্যক্তি বলতে স্বাভাবিক কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না। এখানে ব্যক্তি সমাজকর্মে ব্যক্তি বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে সমস্যাগ্রস্ত এবং এই সমস্যা থেকে সে কি পেতে চায়, নিস্তার পেতে চায়, এই জন্য সে সমাজকর্মীর দ্বারস্থ হতে হচ্ছে। এখন সমাজকর্মের পরিভাষায় তাকে ক্লায়েন্ট বলা হয়। এখন যদি এমসিকিউ আসে বা ক নম্বর প্রশ্ন আসে, সমাজকর্মের পরিভাষায় কাকে ক্লায়েন্ট বলা হয়? সমস্যাগ্রস্ত ব্যক্তিকে। সমাজের অন্যান্য ব্যক্তির সঙ্গে তার পার্থক্য হচ্ছে মনোসামাজিক সমস্যাজনিত কারণে সে স্বাভাবিক সমাজের ভূমিকা পালনে অক্ষম। মানে কি, সমাজে অন্য 10টা মানুষ যে স্বাভাবিকভাবে সমাজের ভূমিকাগুলো পালন করতে পারছে, কিন্তু সে সমাজের প্রতি তার দায়িত্ব কর্তব্য এবং ভূমিকাগুলো পালন করতে পারছে না। ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে ব্যক্তি কতগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। স্বতন্ত্র মানে কি, ইউনিক, কিছু ইউনিক বৈশিষ্ট্যের অধিকারী। সমস্যাগ্রস্ত ব্যক্তি যে কোনো শ্রেণীর, বয়সের, লিঙ্গের বা বর্ণের হতে পারে। এখানে যে কোনো শ্রেণী, উচ্চবিত্ত হতে পারে, নিম্নবিত্ত হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার। যে কোনো বয়সেরও হতে পারে, তার বয়স 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 100 বছর হতে পারে। এটা যে কোনো বয়সে একটা মানুষ সমস্যা ফেস করতে পারে, এটাই স্বাভাবিক। তারপর লিঙ্গের বা বর্ণের হতে পারে, যেই কোনো বর্ণের হতে পারে, যে কোনো নারী পুরুষ যে কেউ হতে পারে। এক্ষেত্রে সে প্রতিকূল আর্থসামাজিক ও মনোদৈহিক অবস্থার শিকার এবং সে স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী। সে অস্বাভাবিক আচরণকারী এবং নিজ ক্ষমতা ও সামর্থ্যের দ্বারা ব্যক্তি তার সমস্যা সমাধানে অক্ষম। সে তার সমস্যা সমাধানে অক্ষম, সে নিজে তার সমস্যাকে সমাধান করতে পারতেছে না। যেমন আমরা যদি বলি, আমাদের একটা কমন একটা প্রবলেম হয় কি, অনেকে কি করতে পারে না, অনেকে ব্রেকআপের পরে মুভ অন করতে পারে না, স্বাভাবিক। হ্যাঁ, অনেকেই আছে ব্রেকআপের বা মুভ অন করতে পারে না, সে অনেক চেষ্টা করে মুভ অন করতে, অনেক চেষ্টা করে, কিন্তু সে সুইসাইডও করবে না, কারণ এটা তো অবশ্যই কোনো বুদ্ধিমানের কাজ না। সবচেয়ে ডাম পোলাপাইন হচ্ছে সুইসাইড করে। তখন কি করে, সে নিজের পক্ষেও সম্ভব না, তখন সে পরিবার বা কারো প্রফেশনাল কারো সাহায্য নিতে চায়। তখন সাপোজ সে একটা সমাজকর্মীর কাছে গেল। হ্যাঁ, যখন সে নিজের সমস্যাগুলো নিজে সলভ করতে পারতেছে না, সে নিজে মুভ অন করতে পারতেছে না, তখন বাধ্য হয়ে সে কি করবে, সমাজকর্মীর কাছে যাবে। বাইরের দেশে কি প্রত্যেকটা জায়গায় সমাজকর্মী রয়েছে, স্কুলে সমাজকর্মী রয়েছে, হসপিটালে সমাজকর্মী রয়েছে, এক একটা কমিউনিটিতে সমাজকর্মী রয়েছে, যার কাছে তারা গিয়ে খুব সহজে একটা সাহায্য নিতে পারে এবং সমাজকর্মীরা তাদের সমাজকর্মীর জ্ঞানকে ব্যবহার করে সাহায্য করে থাকে। ব্যক্তি তার সমস্যার সমাধান চায় এবং সমস্যার সমাধানের জন্য সে সমাজকর্মী বা এজেন্সির নিকট সেবা প্রার্থী। ওই বাইরের দেশে এজেন্সি রয়েছে, আর বাংলাদেশে এজেন্সি কম। বাংলাদেশে সমাজকর্মীরা ওইভাবে লাইসেন্স প্রাপ্ত হয় না বলে এই ক্ষেত্রে এই প্র্যাকটিসটা আমরা চোখে পড়ে না। এখানে বিশেষভাবে উল্লেখ্য, সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজে বা তার পরিবারের কোনো সদস্য অথবা শুভাকাঙ্ক্ষী সমস্যা সমাধানের জন্য সমাজকর্মী বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট পেশাগত সেবা প্রার্থনা করলেই তাকে ব্যক্তি সমাজকর্মীর উপাদান হিসেবে গণ্য করা হবে। দেখো, এই ক্ষেত্রে যে ব্যক্তি নিজে যাওয়া লাগবে এমন কোনো কথা নাই। এখানে ব্যক্তির পরিবর্তে ব্যক্তির পরিবারের কোনো সদস্য সাহায্যের জন্য সমাজকর্মীর কাছে যেতে পারে এবং পরিবারের বাইরে তার কোনো ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে পারো, বা কোনো শুভাকাঙ্ক্ষী যে ওই ছেলে ভালো চায়, হ্যাঁ, উনিও গিয়ে সমাজকর্মীর কাছে গিয়ে সাহায্য চাইতে পারে। যদি ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ গিয়েও সাহায্য চায়, তখনও কি হবে, তখনও এটা ব্যক্তি সমাজকর্মের মধ্যেই পড়বে। সাপোজ আমি একটা সমস্যা ফেস করলাম, এখন আমি আমার পরিবারকে বলতে পারতেছি না, কেউ বলতে পারতেছি না, আমি বললাম আমার একটা বন্ধুকে, এখন আমার বন্ধুরে বললাম কি, দেখো তুমি একটু, আমি তো যাইতে লজ্জা পাইতেছি, তুমি যাও, বা আমার ভালো লাগতেছে না, তুমি গিয়ে তার সাথে একটু কথা বলো, আমার সমস্যার সমাধান নিয়ে একটু কথা বলো। তখন আমার হয়ে ওই বন্ধুও যদি যায়, তাইলে এটাও ব্যক্তি সমাজকর্মের আন্ডারেই পড়বে।
এজন্য পেশাদার সমাজকর্মে ব্যক্তিকে বর্তমানে সেবা প্রার্থী, সুবিধাভোগী, সেবা ব্যবহারকারী প্রভৃতি নামে অভিহিত করা হয়। ব্যক্তির আচরণ পর্যবেক্ষণ, ব্যক্তিত্বের গঠন, বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিক মর্যাদা ও পরিচিতি ইত্যাদি বিষয়ে সমাজকর্মীদের সচেতন থাকতে হয়। এবার 2 নম্বর দেখো সমস্যা। 1 নম্বর গেল ব্যক্তি বা 2 নম্বর সমস্যা। যেসব আর্থসামাজিক মনোদৈহিক অবস্থা ব্যক্তি সামাজিক ভূমিকা পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলিকে ব্যক্তি সামাজিক সমাজকর্মের উপাদানের দৃষ্টিকোণ হতে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। যে সকল আর্থসামাজিক মনোদৈহিক, যেমন সমাজ আর্থসামাজিক বলতে কি সমাজ অর্থনৈতিক এবং সমাজের সাথে রিলেটেড যেসব ব্যাপার স্যাপার এবং আমাদের মানসিক যে ব্যাপার স্যাপার আমাদের স্বাভাবিক ভূমিকা পালন করতে বাধা সৃষ্টি করে, ওগুলি কি সমস্যা, হ্যাঁ সমস্যারূপে পরিগণিত হয়। তারপরে সমস্যা হলো একটি যন্ত্রণাদায়ক অস্বাভাবিক অবস্থা। অবশ্যই সমস্যা একটা অস্বাভাবিক অবস্থা, কারণ কি আমরা সবাই একটা স্বাভাবিক অবস্থায় থাকতে চাই, এবং স্বাভাবিক অবস্থা কি যেই অবস্থা কোনো সমস্যা থাকবে না, যার প্রভাবে ব্যক্তি সামাজিক ভূমিকা পালনে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে শুধু সেই সব সমস্যাকে চিহ্নিত করা হয় যেগুলো সামাজিক ভূমিকা পালনে বাধার সৃষ্টি এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। বৃহৎ কোনো সমস্যাকে ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে বিবেচনা করা হয় না। বৃহৎ কোনো সমস্যাকে ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে বিবেচনা করা হয় না, এটা মাথায় রাখবা। ব্যক্তি সমস্যার উৎসগুলোকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ এই দুটি শ্রেণীতে ভাগ করা হয়। বাহ্যিক বলতে তার পরিবেশগত সমাজের যে উপাদানগুলো তাকে সমস্যাগ্রস্ত করে ফেলছে, এবং অভ্যন্তরীণ কি তার মানসিক যে চিন্তা ভাবনা, তারপরে তার মেন্টাল যে প্রেশার, এগুলো। বাহ্যিক উৎসগুলো হচ্ছে অর্থনৈতিক বিচ্যুতি। অর্থনৈতিক বিচ্যুতি অলরেডি তোমরা জানো, টাকা পয়সার কারণে যেসব সমস্যার সৃষ্টি হয়। সামাজিক বিচ্যুতি, যে সামাজিক সমস্যাগুলোর কারণে যেসব সমস্যার সৃষ্টি হয়। সামাজিক ভারসাম্যহীনতা, সমাজের যে ভারসাম্য রয়েছে, ভারসাম্য যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কি সমাজের শান্তি নষ্ট হয়। অভ্যন্তরীণ বা মনস্তাত্ত্বিক উৎস হচ্ছে আন্তর্ব্যক্তিক দ্বন্দ্ব। আন্তর্ব্যক্তিক দ্বন্দ্ব মানে কি একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব। সাপোজ তোমার সাথে তোমার ভাইয়ের দ্বন্দ্ব, তোমার সাথে তোমার বন্ধুর দ্বন্দ্ব, এইটা তোমার মেন্টাল যে অবস্থান আছে, মেন্টাল স্টেট আছে, ওই মেন্টাল স্টেটকে কি করে আরো খারাপ করে দেয়। তারপরে আন্তঃপারিবারিক দ্বন্দ্ব অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব, এটা একটা মারাত্মক সমস্যা। দেখবা যদি তোমার পরিবারের মধ্যে ঝগড়া ঝাড়ি লাগিয়ে থাকে তাহলে তোমার মন মানসিকতা কখনো স্বাভাবিক থাকবে না, একটা সময় তুমি ট্রমাটাইজ হয়ে যাবা। তারপর আসো মানুষের পারস্পরিক সম্পর্কের সামঞ্জস্যহীনতা, মানে কি মানুষের মধ্যে যে সম্পর্ক থাকে এটার মধ্যেও কি সামঞ্জস্যহীনতা, মানে কি কোনো ছন্দ থাকে না, একদম মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে ভরপুর থাকে। তারপর ব্যক্তিত্বের বিচ্যুতি বা আচরণগত সামঞ্জস্যহীনতা, অর্থাৎ তার আচরণের পরিবর্তন হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি সে খিটখিটে হয়ে যায় কোনো একটা কারণে, বা তার বিভিন্ন আচরণে বিভিন্ন নেগেটিভ সাইডগুলো দেখা দিতে থাকে। এর ফলেও কি হয়, ব্যক্তি সমাজকর্মের সে সাহায্য নিয়ে থাকে। এটা হচ্ছে কি অভ্যন্তরীণ এগুলো। প্রত্যেকটা জিনিস কি উদাহরণের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো অনেক সময় MCQতে উদাহরণগুলো দিয়ে দেয় বা বলে দেয় যে বাহ্যিক কারণগুলো কি, অভ্যন্তরীণ কারণগুলো কি, অপশনে কিছু দিয়ে দেয়। এখান থেকে কি তোমাদের উদাহরণগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর আসো 3 নম্বর স্থান বা প্রতিষ্ঠান। ব্যক্তি সমাজকর্মের গুরুত্বপূর্ণ উপাদান হলো স্থান বা প্রতিষ্ঠান। চিকিৎসা, নার্সিং, শিক্ষা প্রভৃতি পেশার মতো সমাজকর্ম একটি এজেন্সি ভিত্তিক পেশা। সমাজকর্ম এজেন্সিগুলোর মূল উদ্দেশ্য আনুষ্ঠানিক কাঠামোর আওতায় সমাজ কল্যাণ কর্মসূচির মাধ্যমে মানুষের চাহিদা পূরণে সাহায্য করা। যেই প্রতিষ্ঠান বা এজেন্সির মাধ্যমে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির আওতায় সেবা প্রার্থীর সমস্যা সমাধানে সহায়তা করা হয়, ব্যক্তি সমাজকর্মে তাকে স্থান বা প্রতিষ্ঠান বলা হয়। দেখো যেই এজেন্সি কাকে বলা হয়, এটার সুন্দর একটা সংজ্ঞা এখানে দেওয়া হচ্ছে। যেই প্রতিষ্ঠান বা এজেন্সির মাধ্যমে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির আওতায় সেবা প্রার্থীর সমস্যা সমাধানে সহায়তা করা হয়, ব্যক্তি সমাজকর্মে তাকেই স্থান বা প্রতিষ্ঠান বলা হয়। এখানে কিন্তু ব্যক্তি সমাজকর্মের প্রতিষ্ঠান করা বলা হয়েছে, মানে কি সমাজকর্মীরা একটা এজেন্সির আন্ডারে থাকে। যেই এজেন্সির মাধ্যমে একটা ব্যক্তি সমস্যা সমাধান করা হয় তাকে ব্যক্তি সমাজকর্মের এজেন্সি বা প্রতিষ্ঠান বলা হয়। যখন এজেন্সিতে আগত সেবা প্রার্থীকে বস্তুগত সাহায্য, পরিবেশগত পরিবর্তন, উপদেশ ও নির্দেশনা ব্যক্তিগত পর্যায়ে দেওয়া হয় তখন তাকে ব্যক্তি সমাজকর্ম এজেন্সি বলা হয়। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির বাস্তব অনুশীলনের বাহন হচ্ছে প্রতিষ্ঠান। ব্যক্তি সমাজকর্ম অনুশীলনের বাস্তব অনুশীলনের বাহন কি? প্রতিষ্ঠান। ব্যক্তি সমাজকর্ম অনুশীলনের বাস্তব অনুশীলনের বাহন কি? প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ব্যক্তি সমাজকর্মীগণ সমস্যাগ্রস্ত সেবা প্রার্থীকে সমস্যা সমাধানে সহায়তা করে থাকেন। প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হলো গতিশীলতা। প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য কি? গতিশীলতা। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে।
আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তি সমাজকর্ম এজেন্সি বা প্রতিষ্ঠানগুলোর কার্যাবলীও পরিবর্তিত হয়। সময়, সম্পদ, চাহিদা এবং পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের সঙ্গে প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলীর পরিবর্তন ঘটে। প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি দু ধরনের হতে পারে। দেখো এই প্রতিষ্ঠানগুলো কি করে, এই প্রতিষ্ঠানগুলো যেমন তুমি যখন আক্রান্ত হও, অনেক সময় দেখা যায় কি অনেক হসপিটাল আছে, হসপিটালগুলো সরকারি হসপিটাল আছে, বেসরকারি হসপিটাল আছে। তুমি যখন রোগাক্রান্ত হয়ে যাও, তুমি যদি টাকা পয়সা থাকে বা সামর্থ্য থাকে, তুমি বেসরকারি হাসপাতালে দাও, তুমি সরকার, এবং তোমার যদি সামর্থ্য না থাকে বা অন্যান্য কারণে আমরা অনেক সময় সরকারি হাসপাতালেও যেয়ে থাকি। যেমন সরকারি হাসপাতালগুলো বা বেসরকারি হাসপাতালগুলো এক একটা এজেন্সি ঠিক বা প্রতিষ্ঠান, ঠিক তেমনি সমাজকর্ম এজেন্সি বা প্রতিষ্ঠান রয়েছে বাইরের দেশে, এগুলো অ্যাভেলেবল। ওইখানে কি করে অনেকে, ওইখানে বিভিন্ন জায়গায় এমন সমাজকর্মের এজেন্সিগুলো থাকে, এজেন্সিগুলোতে তারা গিয়ে সাহায্য প্রার্থনা করে সেবা প্রার্থীরা। যেমন ওই দিন আমি সীমান্ত সরোবরে বা সীমান্ত স্কোয়ারে গেছিলাম একটা হেলমেট কিনতে আমি 6 তলায় গেছি, দেখি কি পাশেই বাংলাদেশ সাইকিয়াট্রিক সেন্টার দেওয়া একটা, ওইখানে প্রচুর মানুষজন। তখন ভাবলাম যে ওই বাংলাদেশ সাইকিয়াট্রিক সেন্টারে একটা সুন্দর একটা কি ক্লিনিকের মতো এখানে রয়েছে, যেখানে মানুষ অর্থের বিনিময়ে বিভিন্ন পরামর্শ, কাউন্সিলিংয়ের ব্যবস্থা রয়েছে এবং ওইগুলো তারা নিয়ে থাকে প্রফেশনালদের মাধ্যমে। এবার আসো পেশাদার প্রতিনিধি। এখানে পেশাদার প্রতিনিধি বলতে মূলত সমাজকর্মীদের বোঝানো হয়েছে, যাদের কি রয়েছে স্নাতক বা স্নাতকোত্তর, অনার্স বা মাস্টার্স করা একটা ডিগ্রিধারী, তারা কি জ্ঞান সম্পন্ন। একটু পড়ি। পেশাদার প্রতিনিধি বলতে ব্যক্তি সমাজকর্মীকে বোঝানো হয়েছে, ব্যক্তি সমাজকর্মীকে, যেহেতু আমরা ব্যক্তি সমাজকর্ম নিয়ে পড়ছি, সুতরাং এখানে পেশাদার সমাজকর্মী বলতে ব্যক্তি সমাজকর্মীকে বোঝানো হচ্ছে, যিনি সমাজকর্মে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী অর্থাৎ অনার্স বা মাস্টার্স ডিগ্রিধারী ও সমাজকর্মের দক্ষতা এবং নৈপুণ্যের অধিকারী এবং সমাজকর্মকে পেশা হিসেবে গ্রহণ করেছে। সে সমাজকর্মের সকল কিছু জানে, সে এখানে নির্দিষ্ট জ্ঞান রয়েছে, সে পড়ালেখা করেছে এবং সে জানে, সে সমাজকর্মকে তার পেশা হিসেবে গ্রহণ করেছে। সমাজকর্মের পেশাগত জ্ঞান ও দক্ষতা সমাজসেবা প্রদানে অনুশীলন করেন। পেশাগত প্রতিনিধি ব্যক্তি সমাজকর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তার মাধ্যমে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি বাস্তবায়িত হয়। তার প্রধান ভূমিকা হচ্ছে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও কৌশল অনুশীলন করে সেবা প্রার্থীকে সমস্যা সমাধানে সক্ষম করে তোলা। তার সমাজকর্মের জ্ঞান, দক্ষতা এবং কৌশল ব্যবহার করে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি আছে তাকে কি করে তোলা, তার অবস্থার উন্নতি করা এবং তাকে সমস্যা সমাধানে সক্ষম করে তোলা। পেশাদার প্রতিনিধি হিসেবে ব্যক্তি সমাজকর্মীকে কতগুলো বিশেষ জ্ঞান, অভিজ্ঞতা এবং গুণাবলীর অধিকারী হতে হয়। যেমন সমাজকর্মে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী, অর্থাৎ অবশ্যই তার ডিগ্রি থাকতে হবে, সমাজকর্মের উপরে তার লেখাপড়া এবং বিস্তর ধারণা থাকতে হবে, এবং সমাজকর্ম পেশার মৌলিক দর্শন, নীতি ও মূল্যবোধ বজায় রেখে দায়িত্ব পালনে ব্রতী হতে হবে। ব্রতী হওয়া মানে কি, তার মধ্যে একটা ডিটারমিনেশন থাকতে হবে যে আমি সমাজকর্মের যে নীতিগুলো আছে ওগুলো ব্যবহার করে মানুষের সেবা করব। সেবা প্রার্থীর সঙ্গে পেশাগত সম্পর্ক স্থাপনের দক্ষতা এবং প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য, আদর্শ, নীতি, কর্মসূচি এবং সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা ও জ্ঞান লাভ করা। প্রতিষ্ঠানের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের সঙ্গে একত্র হয়ে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের মানসিক প্রস্তুতি এবং দক্ষতা অর্জন, মৌলিক মানবিক আচরণ এবং সমাজে মৌলিক প্রতিষ্ঠান এবং সেগুলোর কার্যাবলী সম্পর্কিত জ্ঞান অর্জন। প্রতিষ্ঠান বা এজেন্সির সেবাদানের প্রকৃতি অনুযায়ী ব্যক্তি সমাজকর্মীদের পদবি বিভিন্ন ধরনের হয়, যেমন চিকিৎসা সমাজকর্মী, স্কুল সমাজকর্মী, প্রবেশন অফিসার ইত্যাদি। দেখো এক একটা সমাজকর্মী এক এক সাইডে হয়ে থাকে, দক্ষ হয়ে থাকে। কেউ ব্যক্তি সমাজকর্মী, কেউ যে স্কুলের ব্যাপার স্যাপার নিয়ে কাজ করে সেই স্কুল সমাজকর্মী, তার এগুলো প্রত্যেকটা ব্যক্তি সমাজকর্মীরই অংশ। তারপরে যে ধরো চিকিৎসা ক্ষেত্রে কাজ করবে সে হচ্ছে চিকিৎসা সমাজকর্মী, এবং সাইকিয়াট্রিক সমাজকর্মী, পুলিশ সমাজকর্মী, বিভিন্ন রকমের সমাজকর্মী রয়েছে। তারা কি তাদের সমাজকর্মের উপরে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, তারা সমাজকর্ম বোঝে, সমাজকর্মের প্রত্যেকটা সাইড সম্পর্কে তাদের একটা বিস্তর একটা ধারণা রয়েছে এবং তাদের মধ্যে ডিটারমিনেশন রয়েছে। তারা ব্রতী, তারা মানুষের সেবা করবে তাদের জ্ঞানকে ব্যবহার করে। তারপর প্রক্রিয়া বলতে ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়াকে বোঝায়, মানে যেই প্রক্রিয়াগুলো সমাজকর্মের যেই প্রক্রিয়াগুলো ব্যবহার করে ব্যক্তির সমস্যাগুলো সমাধান করা হবে ব্যক্তি সমাজকর্মে, সেগুলোকেই প্রক্রিয়া বলা হয়। ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া সমস্যা সমাধানের অপরিহার্য উপাদান। সাধারণভাবে প্রক্রিয়া বলতে ধারাবাহিক কার্যপ্রণালীকে বোঝানো হয়। ব্যক্তি সমাজকর্মে সেবা প্রার্থীর সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহীত ধারাবাহিক কর্ম প্রক্রিয়াকে বোঝায় সমাজকর্ম পরিভাষায়। A series of action taken with a view to helping
দ্য ক্লায়েন্ট টু সলভ হিজ প্রবলেম, একে সমস্যার সমাধান প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ যখন এ সিরিজ অফ অ্যাকশন মানে কি কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয় কি কারণে একটা মানুষের একটা ক্লায়েন্টের সমস্যা সমাধানে, ওই সিরিজ অফ পদক্ষেপকে কি বলা হয়? সমস্যা সমাধান প্রক্রিয়া বলা হয়। ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া হচ্ছে ধারাবাহিক এবং গতিশীল কর্মপ্রবাহ। এটা ধারাবাহিক এবং গতিশীল কর্মপ্রবাহ, মানে একটার পরে একটা সবসময় চলতেই থাকে। সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাধানের জন্য প্রতিষ্ঠান বা সমাজকর্মীর নিকট পেশাগত সেবা প্রার্থনা হতে এই প্রক্রিয়া আরম্ভ হয় এবং সমস্যা সমাধানের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। মানে কি এই ব্যক্তি সমাজকর্ম এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। যেই দিন তুমি সমাজকর্মীর কাছে একটা সাহায্য নিয়ে যাবে ওই দিন এই প্রক্রিয়াটা শুরু হবে। যতক্ষণ না পর্যন্ত ওই সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত এই সমাজকর্মের এই ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়াটা চলতেই থাকবে, একটার পর একটা ধারাবাহিক উপায়ে চলতেই থাকবে। ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ায় সুনির্দিষ্ট কতগুলো স্তর বা পর্যায় রয়েছে। এগুলো হচ্ছে অনুধ্যান, সমস্যা নির্ণয়, সমস্যা সমাধান পরিকল্পনা এবং মূল্যায়ন। এসব স্তরগুলো অনুসরণ করে ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে। উল্লেখ্য, সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে সেবা প্রার্থী উপস্থাপিত সব সমস্যার সমাধান ব্যক্তি সমাজকর্মের পরিধিভুক্ত নয়। সেবা প্রার্থী সুপ্ত প্রতিভা ও অন্তর্নিহিত সত্তার বিকাশ এবং সামাজিক ভূমিকা পালন, ক্ষমতার পুনরুদ্ধার, উন্নত ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানে সহায়তা দান ব্যক্তি সমাজকর্মের প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। উপরোক্ত 5টি উপাদানের সমন্বয়ে ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া পরিচালিত। এগুলোর কোনো একটি উপাদান বাদ দিয়ে ব্যক্তি সমাজকর্মের পদ্ধতি অনুশীলন করা যায় না। এবার আসো ব্যক্তি সমাজকর্মের নীতিমালা। ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধানের সুশৃঙ্খল এবং সুপরিকল্পিত বৈজ্ঞানিক প্রক্রিয়া। এটা কি সুশৃঙ্খল এবং সুপরিকল্পিত, এটা ওয়েল প্ল্যান। এটা চাইলে যে কোনো নীতি ব্যবহার করা যাবে না। সমাজকর্ম থেকে বৈজ্ঞানিক উপায়ে যেসব নীতিগুলো গ্রহণ করা হয়েছে ওইগুলোই প্রয়োগ করতে হবে। সুশৃঙ্খল ও সুপরিকল্পিত উপায়ে সমস্যা সমাধানে পেশাগত সেবা প্রদান করার জন্য ব্যক্তি সমাজকর্মীদের কতগুলো মৌলিক নির্দেশিকা অনুশীলন নীতি হিসেবে অনুসরণ করতে হয়। যেসব মৌলিক নিয়ম কানুন ব্যক্তি সমাজকর্মীর পেশাগত কার্যাবলী নিয়ন্ত্রণ ও পরিচালিত করে সেগুলোকে ব্যক্তি সমাজকর্ম অনুশীলনের নীতি বলা হয়। দেখো, যেসব মৌলিক নিয়ম কানুন ব্যক্তি সমাজকর্মীদের পেশাগত কার্যাবলী নিয়ন্ত্রিত ও পরিচালিত করে সেগুলোকে ব্যক্তি সমাজকর্মীর অনুশীলনের নীতি বলা হয়। এখন দেখো সমাজকর্মী যে সাহায্য করবে তারও তো কিছু জিনিস জানা দরকার যে আসলে সে কি কি নীতি ফলো করবে, সে কি কাজগুলো করবে কি কাজগুলো করবে না। এগুলো কি সমাজকর্মীর জন্য কোনো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে না? এই রুলস এবং রেগুলেশনকে কি বলা হয়? এই রুলস এবং রেগুলেশনকে বলা হয় সমাজকর্মী নীতি। যেহেতু ব্যক্তি সমাজকর্ম নিয়ে আলোচনা করা হচ্ছে, সুতরাং ব্যক্তি সমাজকর্মীদের যেসব রুলস অ্যান্ড রেগুলেশন, যেসব নীতি বিধান মেনে চলতে হয়, মেনে চলে তারপর সমস্যার সমাধান করতে হয়, সেগুলোকে বলা হয় ব্যক্তি সমস্যার নীতি। সমাজকর্মীর কাজের নির্দেশিকা হচ্ছে এইসব নীতি। সমাজকর্মীর কাজের নির্দেশিকা কি? সমাজকর্মী কিভাবে কাজ করবে, কি কি করবে কি কি করবে না, এগুলো এই নীতির মাধ্যমে পরিচালিত হয়। এই সব নীতিগুলো ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে প্রতিটি পর্যায়ে অনুসৃত হয়। এগুলো সেবা প্রার্থীর সঙ্গে সমাজকর্মীর সাক্ষাতের প্রথম মুহূর্ত থেকে শুরু করে সমস্যা সমাধান প্রক্রিয়া প্রতিটি পর্যায়ে যথাযথভাবে অনুসরণ করা হয়। ব্যক্তি সমাজকর্মের সাধারণ নীতিগুলো হচ্ছে গ্রহণ নীতি, তারপর যোগাযোগ নীতি, অংশগ্রহণ নীতি, আত্মনিয়ন্ত্রণ নীতি, গোপনীয়তার নীতি, ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ নীতি, সমাজকর্মীদের আত্মসচেতনতার নীতি। প্রত্যেকটা সম্পর্কে আমরা একটা একটা করে জানবো। এখন আসো গ্রহণ নীতি। হ্যাঁ, গ্রহণ একটি দ্বিমুখী প্রক্রিয়া। গ্রহণটা কি? অ্যাকসেপ্ট করা, অ্যাকসেপ্টেন্স। এখন সাপোজ একটা ব্যক্তি সমাজকর্মীর কাছে গেল, সমস্যাগ্রস্ত ব্যক্তি। এখন সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন সমাজকর্মীর কাছে অবশ্যই সমস্যা নিয়ে যাবে, এখন যদি সমাজকর্মী যদি তাকে একটু ইম্পর্টেন্স না নিয়ে একদম মানে কি অমনোযোগী হয়ে আসছে, রে একটা আপদ আসছে, এইভাবে গ্রহণ করে, তাহলে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি সে কি ভালোভাবে ওই সমাজকর্মীকে মেনে নিবে না। কিন্তু এখন সাপোজ যদি ওই ব্যক্তি একটা সমাজকর্মী একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি আসার সাথে সাথে সুন্দর করে তাকে আপ্যায়ন করে, ওয়েলকাম জানায়, তারপরে সুন্দরভাবে কথা বলে, তার সমস্যাগুলো শোনার চেষ্টা করে অ্যাজ এ গুড লিসেনার, তখন কি সমস্যাগ্রস্ত ব্যক্তি ওই সমাজকর্মীকে সব কিছু বলতে কি করবে? স্বাচ্ছন্দ্য ফিল করবে, ঠিক না? তারপর এর ফলে কি হয় যে ব্যক্তি সমাজকর্মীকে গ্রহণ করে নেবে, পাইছি আমি আমার মেন্টর, তাকে বললে হয়তো আমার সমস্যার একটা সমাধান পাবো। তারপর সমাজকর্মীও তাকে কি করবে? গ্রহণ করবে, সাদরে গ্রহণ করবে, তার খারাপ দিকগুলো নিয়ে তাকে জাজ করবে না, তার ভালো তাকে কি তার কথাগুলো শুনবে, তার সমাধান করার চেষ্টা করবে। এটা হচ্ছে গ্রহণ নীতি। সমাজকর্মী সমস্যাগ্রস্ত ব্যক্তি পরস্পরকে গ্রহণ করতে হয় যাতে তাদের মধ্যে একটি কর্ম সম্পর্ক গড়ে ওঠে।
তারপর আসে এখানে সমাজকর্মী এবং সেবা প্রার্থীর পারস্পরিক দৃষ্টিভঙ্গি এই নীতির মাধ্যমে প্রকাশ পায়। এই নীতির মাধ্যমে কি পায়? পারস্পরিক দৃষ্টিভঙ্গি, মানে কে কি কাকে কিভাবে নিতেছে। যে তুমি যত সুন্দরভাবে একটা সমাজকর্মী গ্রহণ করবা বা একটা সমাজকর্মী তোমাকে যত সুন্দরভাবে গ্রহণ করে, মূলত এইটার উপরে ভিত্তি করে যে এই সমস্যার সমাধান প্রক্রিয়াটা কতটুকু স্মুথ হবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসলে যোগাযোগ নীতি। যোগাযোগ নীতিটা কি? যোগাযোগ নীতি হচ্ছে সমস্যা ও তার সমাধান সম্পর্কে সমাজকর্মী ও সেবা প্রার্থীর মধ্যে তথ্য ও ভাবের আদান প্রদান। যোগাযোগ মানে কি? তথ্য ও ভাবের আদান প্রদান। এখন ব্যক্তি সমাজকর্মী, এখন সমস্যাগ্রস্ত ব্যক্তি যদি তার সমস্যাগুলো একদম খোলামেলাভাবে সমাজকর্মীর সাথে আলোচনা না করে, সমাজকর্মী কি জীবনে এটার পরিপূর্ণ একটা সমাধান দিতে পারবে? পারবে না। এর জন্য দরকার কি? দুজনের মধ্যে একটা কঠোর যোগাযোগ, একটা সুন্দর একটা যোগাযোগ স্থাপন করা। সবসময় সমাজকর্মী ওই ব্যক্তির যোগাযোগ রাখবে, ব্যক্তি কি করছে না করছে, সমস্যার উৎস কি, কিভাবে কি, এর পিছনে কারণগুলো কি, কিভাবে সলভ করা যায়, এটার জন্য সুন্দর একটা যোগাযোগ রয়েছে। এখন যোগাযোগের মধ্যে আরেকটা পড়ে যে ওই সমস্যাগুলো শুনে সমাজকর্মী সুন্দর কিছু পদক্ষেপের কথা বলবে, যে আপনি এখন এই পদক্ষেপগুলো ফলো করতে পারেন, এবং এই পদক্ষেপগুলো ফলো করবে কে? সমস্যাগ্রস্ত ব্যক্তি। এই জায়গায় যোগাযোগ স্থাপন হচ্ছে না, দেখো, যাতে উভয়ের মধ্যে কোনোরূপ ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। সমস্যার বিভিন্ন দিক ও সমস্যার সমাধান প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ, উপদেশ ও ব্যাখ্যা প্রদান করা এই নীতির মূল লক্ষ্য। এই নীতির মূল লক্ষ্য বুঝতে পারছো? যে দুজনে সুন্দরভাবে কথাবার্তা করবে, ওপেনলি কথা বলবে, ফ্রি মাইন্ডে, এবং কেউ কাকে জাজ করবে না, বিশেষ করে সমাজকর্মী ব্যক্তিকে জাজ করবে না। এর ফলে কি হবে? ব্যক্তি তার সমস্যাগুলো সুন্দরভাবে বলতে পারবে, এবং এই বলার পরিপ্রেক্ষিতে তারা কি করতে পারবে? সমাজকর্মী ওই ব্যক্তিকে উপদেশ দিতে পারবে, সমাধান দিতে পারবে। এই নীতির গুরুত্ব ও তাৎপর্য হলো সেবা প্রার্থী এবং তার সমস্যাকে কেন্দ্র করে যাবতীয় ধ্যান ধারণা, অভিজ্ঞতা এবং অনুভূতি বিনিময়ের মাধ্যমে সমাজকর্মী সেবা প্রার্থী সম্পর্কে সঠিক ধারণায় উপনীত হতে সক্ষম হন। বস্তুত সমস্যা সমাধান প্রক্রিয়া সঠিক পথে পরিচালনার মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ নীতি। বস্তুত সমস্যা সমাধান প্রক্রিয়া সঠিক পথে পরিচালনার মূল চালিকা শক্তি কি? যোগাযোগ নীতি। খুবই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মূল চালিকা শক্তিকে যোগাযোগ নীতি। এবার আসে অংশগ্রহণ নীতি। এটাও গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা নীতি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপগুলো তোমরা পড়বা। জাস্ট তোমরা অংশগ্রহণ নীতিটা মনে রাখবা, তারপরে আমার কথাগুলো শুনবা, নিজের মতো একটু পড়বা, শেষ, আর কিছুই লাগবে না। ব্যক্তি সমাজকর্মের প্রধান লক্ষ্য হচ্ছে সেবা প্রার্থীকে সমস্যা সমাধানে সক্ষম করে তোলা। ব্যক্তি সমাজকর্মের মূল উদ্দেশ্য কি, লক্ষ্য কি? সেবা প্রার্থীকে সমস্যা সমাধানে সক্ষম করে তোলা, অর্থাৎ সে তো সমস্যাগ্রস্তই। এই জন্য সমস্যার সমাধান প্রক্রিয়ায় তার অংশগ্রহণ প্রয়োজন। সমস্যা হচ্ছে সেবা প্রার্থীর নিজের। সমস্যা কি? সেবা প্রার্থীর নিজের। এখন যদি নিজের সমস্যা কি নিজে যদি সলভ না করি, এখন সাপোজ আমি আমার সমস্যাটা একটা সমাজকর্মীর কাছে বললাম, এখন সমাজকর্মী আমাকে এটা শুনলো, তারপর সমাজকর্মী বললো কি যে আপনি এই কাজগুলো করেন। এখন আমি যদি ওই কাজগুলো না করি, অংশগ্রহণ না করি বা না বলি, তাহলে কি জীবনে আমার সমস্যার সমাধান হবে? আবার অনেকে কি করে, তার ভিতরে অনেক কথা লুকাইতেও রাখে, যে সব কথাগুলা সমাজকর্মীর কাছে খোলাখুলিভাবে বলে না। এখন যদি খোলাখুলিভাবে সমাজকর্মীর কাছে না বলে, তাহলে কি সমাজকর্মী এটা কোনো সমাধান দিতে পারবে? পারবে না। কিন্তু সমাজকর্মীর সাথে কথা বলতে হলে কোনো লজ্জাবোধ রাখা যাবে না, একদম সুন্দরভাবে সব সাবলীলভাবে বলতে হবে। এটাও কিন্তু অংশগ্রহণের মধ্যেই পড়ে, যে আমি অংশগ্রহণমূলক অবস্থায় আমার সকল সমস্যা সমাজকর্মীকে বলছি, এবং সমাজকর্মী কি করবে? আমাকে ওই সমস্যার পরিপ্রেক্ষিতে কিছু উপদেশ করণীয় হিসেবে আমাকে বলে দিবে, এবং ওই করণীয়গুলো কিন্তু শোনা পর্যন্ত থাকলে হবে না, আমার ওই করণীয়গুলো করা লাগবে, উপদেশগুলো শোনা লাগবে। এই শোনাটা এবং এই করণীয়গুলো করাগুলো, এই প্রত্যেকটা জিনিস কিসের আন্ডারে পড়ে? অংশগ্রহণের আন্ডারে পড়ে। অর্থাৎ আমার একটা নিজের একটা ইচ্ছা আছে, আমি নিজে আমার সমস্যাগুলো সলভ করব। আমার যদি নিজের ইচ্ছা না থাকে, তাহলে এই সমস্যার জীবনও সমাধান হবে না। আর এটাই হচ্ছে কি অংশগ্রহণ। সেবা প্রার্থী সুপ্ত বা ক্ষয়প্রাপ্ত ক্ষমতা বিকাশ, পুনরুদ্ধার, সুসংহত এবং সার্বিক সামাজিক ভূমিকা পালন ক্ষমতা সচল করে তোলার জন্য অংশগ্রহণ নীতি অনুসরণ গুরুত্ব অপরিসীম। এই নীতি অনুসরণের মাধ্যমে সেবা প্রার্থীর আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা পরিমাপ ও মূল্যায়ন করে সমাজকর্মী সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সমস্যা সমাধান প্রক্রিয়ায় ব্যক্তির অংশগ্রহণ তার মধ্যে আত্মপ্রত্যয়, স্বনির্ভরতার মনোভাব, আত্মবিশ্বাস ইত্যাদি সৃষ্টি করে। ফলে সে নিজের ক্ষমতা ও সম্পদ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি লাভে সক্ষম বা সামর্থ্য হয়। এখন দেখো আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি। আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি কি? যে
আত্মনিয়ন্ত্রণ অধিকার দ্বারা ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় সেবা প্রার্থী নিজ বা স্বীয় সিদ্ধান্ত গ্রহণ ও মতামত প্রকাশের অধিকারকে বোঝায়। এখন এখানে কি করা হয় যে একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজের সিদ্ধান্তগুলো নিজে দিতে পারবে এবং কোন কথাগুলো কেমনে বলবে এটা সে নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারবে। এখন সমাজকর্মী তাকে কোনো ব্যাপারে প্রেশার দিতে পারবে না, যে টিচাররা কি করে একটা স্টুডেন্টের প্রেশার দিয়ে লেখাপড়া করে না, ওই রকম সমাজকর্মী করতে পারবে না। সমাজকর্মী সম্পূর্ণভাবে ওই ব্যক্তি, যে ব্যক্তি আছে, যে সমস্যাগ্রস্ত ব্যক্তি, তার ইচ্ছার উপর ছেড়ে দিতে হবে, তাকে বলতে হবে, তাকে বুঝাতে হবে, তারপরে ওই ব্যক্তি যেই ডিসিশন নিতে চায় সেই ডিসিশন নেবে। ডিসিশনগুলো কীভাবে? সমাজকর্মী বলবে যে আপনি এই কাজগুলো করতে পারেন, আপনি কোনটা মেনে নেবেন, দেখেন তো আপনি এগুলো করতে পারবেন কিনা। এটা ওই সমস্যাগ্রস্ত ব্যক্তি অটোমেটিক নিজের ইচ্ছায় মেনে নেবে, তাকে বলবে না যে আপনার এইটাই করতে হবে, এটা মাস্ট করতে হবে, এইরকম মানে কোনো প্রেশার দেওয়া যাবে না। আত্মনিয়ন্ত্রণের দিকটা পুরো ঠিকঠাক থাকবে। ব্যক্তি সমাজকর্ম হচ্ছে সমস্যা সমাধানের একটি সক্ষমকারী প্রক্রিয়া। এতে জোরপূর্বক কোনো সিদ্ধান্ত বা সমাধান সেবা প্রার্থীর উপর চাপিয়ে দেওয়া হয় না। কোনো জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যক্তির মতামত ও চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির যথাযথ প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়, যাতে সে নিজেই নিজের সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। দেখো এবার হচ্ছে গোপনীয়তার নীতি। এখন গোপনীয়তার নীতি কি? খুবই গুরুত্বপূর্ণ, খুবই। এখন সাপোজ একটা ব্যক্তি তার সমস্যা, এখানে অনেক গোপনীয় সমস্যা থাকে এবং সমস্যার সাথে রিলেটেড অনেক গোপন কথাবার্তা থাকে। এখন এই কথাবার্তাগুলো সে সমাজকর্মীর সাথে ওপেনলি আলোচনা করে এবং সমাজকর্মী তাকে একদম কোনো জাজ করে না, একদম শুনে, সুন্দরভাবে সব কিছু শুনে, এবং এইগুলো সমাজকর্মী চাইলেও অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না। এই কথাগুলো জাস্ট সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং সমাজকর্মী এই দুজনের মধ্যেই থাকবে। যখন সমস্যাগ্রস্ত ব্যক্তি বুঝতে পারবে যে তার কথাগুলো এখানে নিরাপদে থাকবে, এগুলো আউট হবে না, বাইরের অন্য কেউ শুনতে পারবে না, তখন কি সে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে না তার সমস্যাগুলো সলভ করতে। একটা মানুষের সমস্যাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মারাত্মক অবস্থায় নিয়ে যায় এবং এগুলো যার তার সাথে আলোচনা করা যায় না। আর আমরা বা সমস্যাগ্রস্ত ব্যক্তিরা সমাজকর্মীর কাছে কেন যাই? কারণ কি আমরা জানি যে সমাজকর্মীর কাছে গেলে আমার এই তথ্যগুলো যে প্রাইভেসি আছে, ওই প্রাইভেসি মেনটেন করা হবে, এগুলো কনফিডেন্সিয়াল থাকবে, এগুলো অন্য কেউ শুনবে না এবং সমাজকর্মী শুনে এই তথ্যগুলোকে আমাকে সুন্দর একটা সমাধান দিতে পারবে। তারপর আসো ব্যক্তির স্বাতন্ত্রীকরণ নীতি। সমাজকর্ম প্রত্যেক ব্যক্তির মর্যাদা ও স্বতন্ত্র সত্তার প্রতি সমান প্রদর্শন করা হয়। সেবা প্রার্থী প্রত্যেক ব্যক্তিকে একক এবং পৃথক সত্তা হিসেবে গ্রহণ করা ব্যক্তি সমাজকর্মের প্রধান নীতি। দেখো ব্যক্তি সমাজকর্মে প্রত্যেককে আলাদা আলাদা সত্তা হিসেবে বিবেচনা করা হয়, মানে কি প্রত্যেকটা ব্যক্তি আলাদা এবং প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা সমস্যা রয়েছে। আমরা অনেক সময় কী করি, যেমন ক্লাসরুমে কী করি, একটু বোর্ডে পড়াই, সকলের পড়া হয়ে যায়, কিন্তু ব্যক্তি সমাজকর্মে কিন্তু এমন করা হয় না। এখানে 1-on-1 এই টাইপের একটা হেল্প করা হয়, মানে কি প্রত্যেকটা মানুষের সমস্যা আলাদা এবং প্রত্যেকটা মানুষের সক্ষমতা আলাদা। প্রত্যেকটা মানুষ যে সক্ষমতা রয়েছে অন্য আরেকজনের নেই, অর্থাৎ যেহেতু প্রত্যেকটা মানুষ অনন্য, সুতরাং সে যতটুকু বা যেইভাবে তার সমস্যার সমাধান করতে চায় সেইভাবেই করা হবে। তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করা হবে না, তাকে একদম পরিপূর্ণ স্বাতন্ত্র্য হিসেবে গণ্য করা হবে, মানে কি সে একাই, তার মতো আর কেউ নাই, সে যতটুকু লোড নিতে পারবে তাকে আমরা ততটুকুই লোড দেব, এরকম। তবে সমাজকর্মীর আত্মসচেতনতা নীতি, এটি ব্যক্তি সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। এই নীতি অনুসরণের মাধ্যমে সমাজকর্মী তার দায়িত্ব, ক্ষমতা, দক্ষতা এবং নিয়োগকৃত এজেন্সির নীতিমালা ও কর্মসূচির সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থেকে সেবা প্রার্থীর আত্মনিয়ন্ত্রণ অধিকার বজায় রেখে সমস্যার সমাধানে সক্ষম হয়। সমাজকর্মী সর্বাবস্থায় পেশাগত দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে ব্যক্তিগত পছন্দ অপছন্দের প্রভাব হতে সমস্যার সমাধান প্রক্রিয়াকে মুক্ত রাখে। দেখো এই ক্ষেত্রে সমাজকর্মী কী করে, নিজেকেও নিয়ন্ত্রণে রাখে। সাপোজ সমস্যাগ্রস্ত ব্যক্তি অনেক কথা বলবে, এখন এই কথাগুলো শোনার পরে ওই সমাজকর্মী নিজের কোনো ইচ্ছা বা নিজের কোনো অনিচ্ছা এখানে প্রকাশ করতে পারবে না, যেটা আপনি কেন করছেন, কোনো পুলিশের মতো জেরাও করতে পারবে না, জাস্ট শুনবে এবং নিজেকে কী রাখবে, সচেতন রাখবে এবং ওই ব্যক্তির দুর্বলতার কোনো সুযোগ নিতে পারবে না, ওই ব্যক্তির প্রত্যেকটা জিনিস গোপন থাকবে। এগুলো হচ্ছে কি আত্মসচেতনতার নীতি। তারপরে যেখানে একটু আবেগ দেখানো উচিত সেখানে আবেগ দেখাবে, যেখানে শক্ত থাকা উচিত সেখানে শক্ত থাকবে। এগুলোও কি সমাজকর্মের ব্যক্তি সচেতনতার মধ্যেই পড়ে। তারপর আসো সমাজকর্মে সমস্যার সমাধান প্রক্রিয়া বলতে সেবা গ্রহীতার সমস্যার সমাধানের লক্ষ্যে ব্যক্তি সমাজকর্মী গৃহীত ধারাবাহিক কার্যক্রমকে বোঝায়। ব্যক্তি সমাজকর্মের সমস্যার সমাধান প্রক্রিয়া ধারাবাহিক গতিশীল কার্যপ্রবাহ
ব্যক্তি সমাজকর্মী অথবা এজেন্সির নিকট সমস্যাগ্রস্ত ব্যক্তির সেবা প্রার্থনার মধ্যে দিয়ে ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার সূচনা এবং সমস্যার সমাধানের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। দেখো এখানে কিভাবে সূচনা হয় আর কিভাবে পরিসমাপ্তি ঘটে, মানে এন্ডিং ঘটে, এই সম্পর্কে বলা হয়েছে। যখন একটা ব্যক্তি তার সমস্যা নিয়ে সমাজকর্মীর কাছে যাবে তখন এটা শুরু হয়, যেই পর্যন্ত এটা সমাধান হবে না, সমাধান হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকে। সমাধান হয়ে গেলে এটা পরিসমাপ্তি হয়, অর্থাৎ শেষ হয়ে যায়। ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া কয়েকটি মৌলিক প্রক্রিয়া এবং সহায়ক প্রক্রিয়া রয়েছে। ব্যক্তি সমাজকর্ম সমস্যার সমাধানে সাহায্য করা সুশৃঙ্খল ও পরিকল্পিত বৈজ্ঞানিক প্রক্রিয়া। সমাজকর্মের মৌলিক ও সহায়ক প্রক্রিয়াগুলো পৃথকভাবে আলোচনা করা হলেও বাস্তব অনুশীলনের ক্ষেত্রে প্রতিটি প্রক্রিয়াকে সমন্বিতভাবে সম্পৃক্ত করতে হয়। প্রক্রিয়াগুলো হচ্ছে: 1. মনোসামাজিক অনুধ্যান, 2 নম্বর হচ্ছে সমস্যা নির্ণয়। মনোসামাজিক অনুধ্যান, 2 নম্বর হচ্ছে সমস্যা নির্ণয়, 3 নম্বর হচ্ছে হস্তক্ষেপ বা সমাধান, 4 নম্বর হচ্ছে মূল্যায়ন। প্রত্যেকের সম্পর্কে আমরা বলবো, সমস্যা নেই। এই সমস্যা সমাধান প্রক্রিয়াগুলো কিন্তু জানা জরুরি। একদম হচ্ছে মনোসামাজিক অনুধ্যান। মনোসামাজিক অনুধ্যানটা কি? ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়া গুরুত্বপূর্ণ পর্যায়ে মনোসামাজিক অনুধ্যান। এখানে অনুধ্যান বলতে সেবাগ্রহীতার মানসিক ও সামাজিক বিষয়ে সুশৃঙ্খল অনুসন্ধানকে নির্দেশ করে। সমাজকর্ম অনুশীলনের সাফল্যের মূল চাবি হলো সমস্যা সমাধান প্রক্রিয়ায় সেবাগ্রহীতাকে সম্পৃক্তকরণ। অনুধ্যানের মধ্য দিয়ে সেবাগ্রহীতাকে সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় সম্পৃক্ত করেন। এখন দেখো, ব্যক্তি সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে মনোসামাজিক অনুধ্যান। সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে কি? মনোসামাজিক অনুধ্যান। এই পর্যায়ে কার্যকারিতার উপর ব্যক্তি সমাজকর্মের প্রক্রিয়ার সার্বিক সাফল্য নির্ভর করে। সেবাগ্রহীতার সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য এবং সমস্যা সমাধান গ্রহীতা এবং এজেন্সির সম্পদ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এই স্তরে সম্পন্ন হয়। এখন দেখো, অনুধ্যান সম্পর্কে আমরা সম্পূর্ণ বলবো। এখন মনোসামাজিক অনুধ্যান কি? এইচ.এস. পার্লম্যান সোশ্যাল কেস ওয়ার্ক এ প্রবলেম সলভিং প্রসেস। এটা হচ্ছে কি? এই বইটা কে লিখছে? এইচ.এস. পার্লম্যান। এই বইটা কে লিখছে? সোশ্যাল কেস ওয়ার্ক এ প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থে অনুধ্যানের মাধ্যমে তথ্য সংগ্রহের নির্দেশনা দান করেছেন। তার নির্দেশিত তথ্য সংগ্রহের ক্ষেত্রগুলো হচ্ছে: সমস্যা উপস্থাপনের প্রকৃতি, অর্থাৎ সমস্যা উপস্থাপনের ভঙ্গি হতে সমস্যার মূল উৎস উদ্ঘাটনের প্রচেষ্টা চালানো। এখানে কি বলে থাকি যে মনোসামাজিক অনুধ্যান কি? যে আসলে উৎসগুলো বের করা, যে আসলে কোথা থেকে হচ্ছে সমস্যাগুলো। তারপরে সমস্যার প্রকৃতি, তাৎপর্য, অর্থাৎ মনোদৈহিক এবং সামাজিক কল্যাণের দিক হতে ব্যক্তি, পরিবার বা জনসমষ্টির উপর সমস্যার প্রতিক্রিয়া, প্রভাব এবং গুরুত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ ও অনুধাবন করা। অর্থাৎ যেই সমস্যাটা সৃষ্টি হয়েছে, এই সমস্যাটা ওই ব্যক্তির ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, কতটা সমস্যার সৃষ্টি করে, এটাও কিন্তু কি বলা হয়ে থাকে। এবার সমস্যার কারণ, বহিঃপ্রকাশ এবং পূর্বাবস্থা সম্পর্কে জানা এবং কোন পরিস্থিতিতে এবং কোন পর্যায় পরিপ্রেক্ষিতে সমস্যার উদ্ভব ও বিকাশ ঘটেছে সেই বিষয়ে তথ্য সংগ্রহ করা। মানে কি কারণে সমস্যাগুলো হচ্ছে এই ব্যাপারেও তথ্য সংগ্রহ করা। তারপর সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহীত উদ্যোগ, অর্থাৎ সমস্যা সমাধানে সেবাগ্রহীতার চিন্তাভাবনা এবং বাস্তবে সেই সব প্রচেষ্টা সে নিজে উদ্যোগ গ্রহণ করছে বা অন্য কোনো ব্যক্তির নিকট হতে সাহায্য হিসেবে গ্রহণ করছে কিনা, বা গ্রহণ করে থাকলে তার প্রভাব কি, এসব নিয়ে তথ্য সংগ্রহ করা। অর্থাৎ এখানে কি যে ওই ব্যক্তি আসলে তার সমস্যাগুলো সমাধান চায় কিনা, বা এই সমাধানগুলো সে মন থেকে সাহায্য চাচ্ছে কিনা, এই ব্যাপারে অনুধ্যান করা হয়। এক কথা হচ্ছে কি, এই ব্যাপার মনোসামাজিক অনুধ্যানটা কি স্টাডি পারপাসে ব্যবহার করা হয়। এইটা জাস্ট একবার পড়বা, আর কিছুই না, এগুলো থেকে প্রশ্ন আসে না। এখন সেবাগ্রহীতা এজেন্সি থেকে কি প্রত্যাশা করে এবং কি ধরনের সাহায্য চায় এবং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সেবাগ্রহীতার নিজের ভূমিকা কি রয়েছে বলে মনে করে ইত্যাদি বিষয়ে সুস্পষ্ট তথ্য নেওয়া প্রয়োজন। অর্থাৎ মনোসামাজিক যে এক্সপেরিমেন্টটা আছে ওইখানে দেখা হয় যে সে আসলে কি কারণে কি সমস্যা কিভাবে সমাধান করার লক্ষ্যে এজেন্সিতে এসেছে এবং এজেন্সি ওইভাবে তার সমস্যা সমাধান দিতে পারবে কি না। দেখো এইখানে কি করা হয় যে একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা কেন হলো, এই সমস্যাগ্রস্ত হওয়ার পিছনে কারণগুলো কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়, তারপর এগুলো ব্যক্তি তার পরিবার এবং তার চারিপাশে কি প্রভাব ফেলতেছে, মানে সব কিছুর একটা সামারি করা হয় এখানে মেনলি। তারপর 4 নম্বর এখানে বলা হয়েছে কি
প্রতিষ্ঠানের প্রকৃতি, ধরন এবং সমস্যা সমাধানে সাহায্যদান পদ্ধতি এবং অর্থাৎ সেবা গ্রহীতার সমস্যা সমাধান প্রতিষ্ঠান কোন ধরনের সাহায্য দিতে সক্ষম এবং সমস্যার সঙ্গে এজেন্সি প্রদত্ত সেবার সাদৃশ্য রয়েছে কিনা তার তথ্য সংগ্রহ। তারপর আসো মনোসামাজিক অনুধ্যানে অন্যান্য যেসব বিষয়ে তথ্য সংরক্ষণ করা হবে সেগুলো হচ্ছে ব্যক্তির ব্যক্তিত্ব, প্রত্যক্ষ ক্ষমতা, তারপর আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা, মানে কি ব্যক্তির সক্ষমতা কি পর্যন্ত আছে এই মনোসামাজিক অনুধ্যানে এটা বিবেচনা করা হয়। অনুভূতি ইত্যাদি। সাক্ষাৎকার হলো গুরুত্বপূর্ণ কৌশল যা সমস্যা সমাধান সম্পর্কে বহুমুখী সূত্র ও তথ্যাদি দিতে পারে। সাক্ষাৎকার বলতে কি, যখন একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি একটা সমাজকর্মীর সাথে সাক্ষাৎ করে তখনই কিন্তু বোঝা যায় যে আসলে এই সমস্যাটার সমাধান হওয়ার পসিবিলিটি কীরূপ। সমস্যা সম্পর্কে সেবা গ্রহীতার ধারণা, অতীতে সমস্যা সম্পর্কে সেই কি উদ্যোগ গ্রহণ করেছে তার প্রভাব ইত্যাদি তথ্যাদি সাক্ষাৎকার এবং প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে পাওয়া যায়। অর্থাৎ একটা সামারি করে বা টোটাল একটা করা হয়, অনুধ্যান করা হয় এই মনোসামাজিক অনুধ্যানের মাধ্যমে। এখানে একদম সম্পূর্ণ শোনা হয় এবং সামারি করা হয় এক কথায় যে কি কি কারণ আছে না আছে। তারপর আছে 2 নম্বর সমস্যা নির্ণয়। এইবার শোনার পরে এইবার হচ্ছে মেইন সমস্যাটা কি এটা নির্ণয়ে চলে যায়। এটা হচ্ছে মেইনলি অ্যাসেসমেন্ট। ব্যক্তি সমাজকর্মের অনুশীলন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ পর্যায় হলো মনোসামাজিক সমস্যা নির্ণয়। সমাজকর্মীরা ইংরেজি ডায়াগনোসিস এর সমর্থক অ্যাসেসমেন্ট বানানটা ইম্পর্টেন্ট, তোমাদের অ্যাডমিশনে এসে থাকে। অ্যাসেসমেন্ট প্রত্যয়টি ব্যবহার করে, কারণ ডায়াগনোসিস চিকিৎসা পেশায় ব্যবহৃত পরিভাষা। বলে না যে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, এইরকম এটা হলো চিকিৎসার ক্ষেত্রে রোগ নির্ণয় করা এক কথায়, কারণ পরিভাষা এবং শুধু সমস্যার কারণ অনুসন্ধানদের মধ্যে সীমিত। তারপরে অন্যদিকে অ্যাসেসমেন্ট সমস্যা নির্ণয়ের কারণ সহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ করে। অ্যাসেসমেন্টে কি হয়, এখানে কিন্তু রোগ নির্ণয় না, এখানে একটা ব্যক্তির কি কি সমস্যা রয়েছে ওই সমস্যার পিছনের কারণগুলো নির্ণয় করা হয়। তারপর আসো পেশাদার সেবা গ্রহীতা সমস্যা সমাধান পরিকল্পনা গ্রহণের পূর্বে সমস্যার বিভিন্ন দিক পরীক্ষা, সেগুলোর গঠন প্রকৃতি, পারস্পরিক সম্পর্ক, প্রাসঙ্গিক তথ্যাদি এবং সমস্যা সমাধানের উপায়ের সঙ্গে এগুলোর সম্পর্ক যাচাই করে দেখার জন্য যে চিন্তা শক্তি এবং বুদ্ধিমত্তার পরিচালনা করা হয় তাকে সমস্যা নির্ণয়ন প্রক্রিয়া বলা হয়। দেখো এখানে কি যে একটা সমস্যা যখন সৃষ্টি হয় এবং এই সমস্যার পিছনে কি কি কারণ রয়েছে একদম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা জিনিস বিবেচনা করার ক্ষেত্রে যেই সব ক্রাইটেরিয়াগুলো ব্যবহার করা হয় এই প্রত্যেকটা সমস্যা সমাধান প্রক্রিয়ার এক একটা অংশ। তারপর দেখো সমস্যা সমাধানের লক্ষ্যে সমস্যা সম্পর্কে সমাজকর্মীর সংক্ষিপ্ত বিচার বিবেচনা হলো মনোসামাজিক সমস্যা নির্ণয়। দেখো একদম লাস্টের লাইনে একদম পুরো কথাটা সংক্ষেপে বলে দিছে। সমস্যা সমাধানের লক্ষ্যে সমস্যা সম্পর্কে সমাজকর্মীর সংক্ষিপ্ত বিচার বিবেচনা হলো মনোসামাজিক সমস্যা নির্ণয়। দেখো ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়া। সমস্যা নির্ণয় হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমস্যার প্রকৃতি, কারণ, বিবর্তন ও পূর্বাভাস নির্ধারণ করা হয়, সমস্যার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিত্ব ও অবস্থান নির্ণয় করা হয়। দেখো সমস্যা নির্ণয় হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি করা হয় সমস্যার প্রকৃতি, মানে কি সমস্যাটা আসলে কি ধরনের, তারপরে কারণ, এই সমস্যাটার কারণটা আসলে কি, এবং বিবর্তন সমস্যাটা কিভাবে পরিবর্তিত হচ্ছে এক একটা সময়ের সাথে সাথে এই সমস্যাটা কি রূপ ধারণ করছে ও পূর্বাভাস নির্ধারণ করা। সমস্যার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিত্ব ও অবস্থা নির্ণয় করা হয়। সমস্যা উপলব্ধি ও মোকাবেলায় সমাজকর্মের ভূমিকা এবং কিভাবে সমস্যার ন্যূনতম পর্যায়ে নিয়ন্ত্রণ করা যায় তা নির্ধারণ এই পরিকল্পনার অন্তর্ভুক্ত। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার নকশা হচ্ছে সমস্যা নির্ণয়। সমস্যা সমাধান প্রক্রিয়ার নকশা কি? নকশা হচ্ছে সমস্যা নির্ণয়, যার অন্তর্ভুক্ত হচ্ছে সেবা প্রার্থীর ব্যক্তিত্ব, সমস্যা এবং এজেন্সির সেবা। সমস্যা নির্ণয় একটি গতিশীল কর্মপ্রক্রিয়া। সমস্যা নির্ণয় কি? একটা গতিশীল কর্মপ্রক্রিয়া যা সেবা গ্রহীতা ও সমাজকর্মীর প্রথম সাক্ষাৎকারের মাধ্যমে শুরু এবং সমস্যা সমাধান প্রক্রিয়ার সমাপ্তি পর্যন্ত চলে। এই সমস্যা নির্ণয় দেখা যায় কি এক একটা সময় নতুন নতুন সমস্যার সৃষ্টি হতেই থাকে, একদম ফাইনালি সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত এটা গতিশীল থাকেই। এটি এমন একটি কর্মপ্রয়াস যাতে ব্যক্তির সমস্যার বিভিন্ন তথ্য এবং প্রতিষ্ঠানের কার্যাবলীর একটি সুষ্ঠু নকশা ও পরিকল্পনা প্রদানের চেষ্টা করা হয়। সমস্যা নির্ণয় প্রক্রিয়ার দুটি বিশেষ দিক হলো সেবা গ্রহীতার সমস্যা এবং ব্যক্তিত্ব চিহ্নিত করা এবং
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমস্যা সমাধান পরিকল্পনা গ্রহণ। ব্যক্তির সমস্যা, ব্যক্তিত্ব ও তার পরিবেশ এবং এজেন্সি, এই তিনটি হলো সমস্যা নির্ণয়ের বিবেচ্য উপাদান। কি কি? ব্যক্তির সমস্যা, ব্যক্তিত্ব এবং তার পরিবেশ এবং এজেন্সি, এই তিনটা। এখানে তিনটি মনে রাখা তাইলে হবে, জাস্ট তিনটি হলো কি নির্ণয়ের বিবেচ্য উপাদান। সমস্যা সমাধানের বিবেচ্য উপাদান বা উপাদান কয়টি? তিনটি। তারপর হস্তক্ষেপ বা সমাধান। হস্তক্ষেপ বা সমাধান কি? পেশাদার সমাজকর্মে ট্রিটমেন্টের পরিবর্তে ইন্টারভেনশন, কি ইন্টারভেনশন ব্যবহার করা হয়। এর মধ্যে কি প্রতিরোধ ব্যবহারের বিশেষ তাৎপর্য বহন করে। সামাজিক কল্যাণের লক্ষ্যে পৌঁছার অথবা সমস্যার প্রতিকার ও প্রতিরোধে চিকিৎসা সহ ট্রিটমেন্ট অন্যান্য যেসব কার্যক্রম সমাজকর্মীরা গ্রহণ করে তার সবকিছুই ইন্টারভেনশন প্রত্যয়টির অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রতিরোধমূলক সকল কার্যক্রম ইন্টারভেনশন, অর্থাৎ কিভাবে সমস্যার সমাধান করা যায় এই প্রত্যেকটা ব্যাপার ইন্টারভেনশনের মধ্যে পড়ে। এটি ব্যাপক পরিধি নিয়ে ব্যাপিত সমাজকর্ম অভিধানের ব্যাখ্যা অনুযায়ী চিকিৎসা এবং সমস্যা প্রতিরোধ বা সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত কার্যাবলী হস্তক্ষেপের অন্তর্ভুক্ত। হস্তক্ষেপ দ্বারা মানসিক চিকিৎসা, অ্যাডভোকেসি চিকিৎসা, সামাজিক পরিকল্পনা, সমষ্টি সংগঠন, সম্পদ সন্ধান ও সম্পদের উন্নয়ন সহ অন্যান্য কার্যাবলীকে নির্দেশ করে। সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার মৌলিক পর্যায় হলো হস্তক্ষেপ। মৌলিক পর্যায় কি? একটা হচ্ছে হস্তক্ষেপ, এই যে কিভাবে সমস্যাটা সমাধান করা হবে। সমাজকর্ম প্রক্রিয়ার হস্তক্ষেপ সেবাগ্রহীতার সঙ্গে প্রথম যোগাযোগের মধ্য দিয়ে শুরু হয়, যখন সমাজকর্মী মনোসামাজিক অনুধ্যান পর্যায়ে সেবাগ্রহীতাকে সমস্যা মূল্যায়ন এবং পরিবর্তন আনায় প্রয়োজনীয় সাহায্য প্রদান করে, তখন হস্তক্ষেপ প্রক্রিয়ার সূচনা হয়। মানে কি হস্তক্ষেপ প্রক্রিয়ার সূচনা কবে থেকে হয়? যেদিন সমস্যাগ্রস্ত ব্যক্তি যায় এবং তার মূল্যায়নটা শুরু হয়, ইভ্যালুয়েশনটা শুরু হয়, ওই দিন থেকে শুরু হয়। হস্তক্ষেপের লক্ষ্য কি হবে তা সমাজকর্মী, এজেন্সি এবং সেবাগ্রহীতা যৌথভাবে নির্ধারণ করে, যে কতটুকু পর্যন্ত আর কি হস্তক্ষেপ করা যাবে, কিভাবে সলভ করা যাবে। পেশাদার সমাজকর্মে সমস্যার পরিপ্রেক্ষিতে ব্যক্তি, দল ও জনসমষ্টির মধ্যে প্রত্যাশিত পরিবর্তন আনয়নে গৃহীত কার্যক্রমে সবগুলোই হস্তক্ষেপের পরিধিভুক্ত। সমস্যা সমাধান বা হস্তক্ষেপ সমাজকর্মী গ্রহীতার সম্পর্ককে সঙ্গতিপূর্ণ এবং গতিশীল করে তোলে। সমস্যা সমাধান পর্যায়ে মনোদৈহিক ও মনোসামাজিক অনুধ্যান এবং সমস্যা নির্ণয় প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে সমস্যা সমাধানের কার্যকর পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়। এখানে কি মেইনলি বলা হয়েছে, খুবই সহজ, একবার জাস্ট রিডিং পড়বা, আর কিচ্ছু লাগবে না। এখান থেকে খুব কমই প্রশ্ন আসে না বললেই চলে, এমসিকিউ ওইভাবে আসে না। সমস্যা সমাধান প্রক্রিয়া ধরন ও প্রকৃতি নির্ধারণ করে কতগুলো উপাদানের উপরে। যেসব উপাদানগুলো সমস্যা সমাধান পরিকল্পনা প্রদানের বিবেচনায় রাখতে হবে সেগুলো হচ্ছে, মানে কি সমস্যা সমাধানের ক্ষেত্রে কি কি দিকগুলো বা কি কি উপাদানের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। সেবা গ্রহীতার সমস্যার প্রকৃতি, মানে কি সমস্যাটা আসলে কি প্রকৃতির, কেমন ধরনের সমস্যা। তারপরে সাহায্য গ্রহণের ব্যাপারে সেবা গ্রহীতার প্রত্যাশা, মানে সেবা গ্রহীতা কি ধরনের সাহায্য চায়, তাকে কেমনে সাহায্য করলে সেবা গ্রহীতা স্যাটিসফাই হবে, এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে সেবা গ্রহীতার পারিবারিক সদস্যের দৃষ্টিভঙ্গি এবং প্রতিক্রিয়া, এই যে সাহায্য যে করব বা এর ফলে যে পরিবর্তন আসবে সেবা গ্রহীতার মধ্যে, এর ফলে তার পরিবার কিভাবে এটা নিবে, তার পরিবারের দৃষ্টিভঙ্গিতে এটা কিভাবে প্রভাব ফেলবে, তাদের প্রতিক্রিয়াটা, রিয়েকশনটা কেমন হবে, এটার দিকেও খেয়াল রাখতে হবে। তারপর সেবা গ্রহীতার মনোদৈহিক এবং আর্থসামাজিক অবস্থা, তার মনোদৈহিক এবং আর্থসামাজিক দুই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, ভিতরে বাহিরে দুই সাইডে আমাদের খেয়াল রাখতে হবে। তারপর ব্যক্তির অভিযোজন বা খাপ খাওয়ানোর ক্ষমতা, ব্যক্তি যে পরিবর্তিত পরিবেশের সাথে পরে কিভাবে খাপ খাওয়াবে এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। প্রতিষ্ঠানের কর্মসূচি এবং সম্পদের সীমাবদ্ধতা এবং ব্যক্তি সমাজকর্মীর জ্ঞান ও দক্ষতা এবং সাহায্য প্রদান কার্যক্রমের ব্যবস্থাপনা। মূল্যায়ন এবং পরিসমাপ্তি। মূল্যায়ন কি? ইভ্যালুয়েশন, যে আসলে প্রত্যেকটা জিনিস একটু চিন্তা ভাবনা করে দেখে আসলে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা, আমার কি সাকসেস হচ্ছে কিনা। যেমন আমি কলেজে থাকতে কি করতাম, কলেজে থাকতে আমি সারাদিন পরে যখন বিছনা যেতাম একটা মূল্যায়ন করতাম, ইভ্যালুয়েশন করতাম, সেলফ ইভ্যালুয়েশন। ওইখানে ভাবতাম যে আমি আজকে দিনে কতক্ষণ সময় ভালো কাজে ব্যয় করছি, কতক্ষণ সময় খারাপ কাজে ব্যয় করছি, কতক্ষণ পড়ছি, মোবাইল তো আমার ছিলই না, মোবাইলের কথা এখানে আসেই না। এইভাবে আমি চিন্তা ভাবনা করতাম। হ্যাঁ, এই কারণে তখন এইটা হচ্ছে ইভ্যালুয়েশন, মানে কি সব কিছু একবার বিচার বিবেচনা করা। মূল্যায়ন এবং পরিসমাপ্তি ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া। ব্যক্তি সমাজকর্মে মূল্যায়ন বলতে সমস্যা সমাধান প্রক্রিয়ার সফলতা এবং ব্যর্থতা যাচাইয়ের প্রয়াসকে বোঝানো হয়। আসলে কতটুকু সফল হয়েছে, কতটুকু ব্যর্থ হয়েছে এটা যাচাই করা। ওই যে দিন শেষে আমি কতটুকু সময় কাজে লাগাইছি ভালো কাজে, কতটুকু সময় খারাপ কাজে
লাগাইছি ওই রকম ব্যাপারটা। সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপগুলোর যথার্থতা যাচাই এবং নিরূপণের লক্ষ্যে মূল্যায়নের ব্যবস্থা করা হয়। মূল্যায়ন কার্যক্রম ধারাবাহিক এবং গতিশীল। মূল্যায়ন কার্যক্রম কি ধারাবাহিক এবং গতিশীল। এটি সমস্যাগ্রস্ত সেবা গ্রহীতার সঙ্গে ব্যক্তি সমাজকর্মীর প্রথম সাক্ষাৎকারের মাধ্যমে শুরু হয় এবং শেষ মুহূর্ত অবধি মূল্যায়ন প্রক্রিয়া ধারাবাহিকভাবে কার্যকর থাকে। মূল্যায়নের মাধ্যমে সমস্যা সমাধানে গৃহীত এবং বাস্তবায়িত কার্যক্রমের সফলতা, ব্যর্থতা, ত্রুটি যাচাই করে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্তনের সমাধানের সুযোগ সৃষ্টি হয়। ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ার সাফল্য নির্ভর করে কার্যকর ও ধারাবাহিক মূল্যায়নের উপরে। সাফল্য কিসের উপর নির্ভর করে? কার্যকর এবং ধারাবাহিক সাফল্যের মূল্যায়নের উপরে। মূল্যায়ন হলো তথ্যভিত্তিক উপসংহার। মূল্যায়ন কি? দেখো খুবই গুরুত্বপূর্ণ। মূল্যায়ন হলো তথ্যভিত্তিক উপসংহার, যে আমার শেষটা ভালো হলো নাকি খারাপ হলো, রেজাল্টটা কি, এক কথা হচ্ছে এটা। সমাপ্তি। ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার সাময়িক পরিসমাপ্তি বা কোনো বিশেষ দিকের সমাপ্তি অর্থে ব্যবহার করা হয়। যেমন মনোসামাজিক অনুধ্যান, সমস্যা নির্ণয় এবং সমাধান প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে পারে না, কোনো না কোনো পর্যায়ে এসব প্রক্রিয়া পরিসমাপ্তি টানতে হয়। দেখো সমাজকর্মে কি, ব্যক্তি সমাজকর্মে এক একটা ধাপ শেষ করার পরে আরেকটা ধাপ নেওয়া হয়, একই সাথে সবগুলো ধাপ ব্যবহার করা হয় না। একটা ধাপ গ্রহণ করা হয়েছে, ওই ধাপটা শেষ, নতুন একটা ধাপে গেছে, এইভাবে চলে। এটাকে সমাজকর্মের ভাষায় কি বলে? পরিসমাপ্তি। এবার আসো ব্যক্তি সমাজকর্ম অভিধানের ব্যাখ্যা অনুযায়ী পরিসমাপ্তি হলো সমাজকর্মী এবং সেবাগ্রহীতার মধ্যকার কর্ম সম্পাদন অর্থাৎ পেশাগত সম্পর্কের সমাপ্তিকরণের একটি সুশৃঙ্খল প্রণালী। অর্থাৎ ওই যে প্রথম দিন যে সমস্যা নিয়ে গিয়েছে সমাজকর্মীর কাছে, ওই দিন যে একটা সম্পর্কের সৃষ্টি হয়েছে, ওই সম্পর্কের শেষ করাটা কি? পরিসমাপ্তি। অর্থাৎ যখন সমস্যার সমাধান হয়ে যায়, তার আর সমাজকর্মীর কাছে যাওয়ার কোনো মানে নাই, তখন এই সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। সমস্যা সমাধানের লক্ষ্যে অর্জিত হলে নির্দিষ্ট কর্ম সময় অতিবাহিত অথবা সেবাগ্রহীতার সমস্যা সমাধান প্রক্রিয়া চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ না করলে বা নেতিবাচক মনোভাব প্রদর্শন করলে পরিসমাপ্তি সংঘটিত হয়। পরিসমাপ্তি মূল্যায়নের পরিপ্রেক্ষিতে নির্ধারণ করা হয়। অনেক সময় কি দেখা গেছে কি, সে ওই সমাজকর্মী তাকে যে কাউন্সেলিং দিচ্ছে, এখানে সে যে সেবাগ্রহীতা সে এটা নিয়ে স্যাটিসফাই না, তার ফলে কি বলে, মাঝপথে বলে যে ভাই আমি আর আপনার কাছ থেকে কাউন্সেলিং নিব না, আমি ভাল লাগতেছে না, আমি আরেকজনের কাছে যাব। তখনও কি এই দুজনের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয়েছিল এটার পরিসমাপ্তি ঘটে। সমাপ্তি পর্যায়ে ভবিষ্যৎ সমস্যা মোকাবেলা এবং ভবিষ্যৎ চাহিদা ও প্রয়োজন পূরণের জন্য অতিরিক্ত সম্পদ কীভাবে যোগান দেওয়া হবে তা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো কিছুই না, ফিজুল জিনিস। ব্যক্তি সমাজকর্ম অনুশীলনের সেবাদানের পরিসমাপ্তির তিনটি নেতিবাচক উপায় হলো, এক নম্বর তিনটি নৈতিক উপায় হলো, এক নম্বর সেবাগ্রহীতাকে উদ্দেশ্য ও লক্ষ্য অর্জিত হয়েছে এই বিষয়ে অবগত করা, যে আপনার উদ্দেশ্য কতটুকু অর্জিত হয়েছে, কি পরিমাণে অর্জিত হয়েছে নাকি হয় নাই, এই ব্যাপারে সেবাগ্রহীতাকে অবহিত করা, জানানো। দুই নম্বর সেবাগ্রহীতার প্রয়োজন পূরণের পরিপ্রেক্ষিতে বিশেষ দক্ষতা সম্পন্ন সেবা প্রদানকারী অন্য প্রতিষ্ঠানে প্রেরণ। যদি দেখে একটা এজেন্সি যে তারা পারতেছে না, তাকে অন্য একটা এজেন্সিতে দিলে ভালো হয়। সাপোজ একটা মানুষের মানসিক সমস্যা আছে একটু, এখন দেখা যায় কি যে যেই সমস্যাটা আছে এই সমস্যাটা সমাধান করার জন্য আগে তাকে মানসিক সমাজকর্মীদের কাছে পাঠাতে হবে। তো বললো কি যে ওই সমাজকর্মীদের কাছে যান, তাহলে আপনার ভালো হবে, ওই এজেন্সিতে যান। এইভাবে অন্য একটা এজেন্সিতে প্রেরণ করা হয়। তারপরে 3 নাম্বার, যখন সেবাগ্রহীতা সমস্যা সমাধান প্রক্রিয়ার পরিসমাপ্তি মেনে নিতে সম্মত না হয়, তখন অযৌক্তিক দাবি এবং সুপারিশের পরিবর্তন করা। যখন সেবাগ্রহীতা এগুলো গ্রহণে সম্মত না হয়, তখন সমাধান প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটানো। যখন কিছু করতে কি সমাধান প্রক্রিয়া পরিসমাপ্তি মেনে নিতে সম্মত না হয়, যে সে কিছুই মানতেছে না, তার সমস্যার সমাধান হচ্ছে না, তখন অটোমেটিক একটা সমাধান বা এই সম্পর্কে একটা ইতি টেনে দেওয়া হয়, যে আপনি এখান থেকে চলে যান বা অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যান। দেখো আজকে কিন্তু লেকচার এখানেই শেষ। খুবই বড় একটা লেকচার ছিল, আশা করছি তোমরা বুঝতে পারতেছো। জাস্ট একবার পড়বা, যেখানে লাস্টের দিক দিয়ে অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট জিনিসগুলো প্রথম দিক দিয়ে ছিল। হ্যাঁ, সমস্যা সমাধান প্রক্রিয়া জাস্ট তোমরা মেন পয়েন্টগুলো পড়বা, আর পয়েন্ট সম্পর্কে 3-4 লাইন মাথা রাখলেই হবে, আর কিছুই লাগবে না। আর ইম্পর্টেন্ট লাইনগুলো তো আমরা বলবোই, আবার তোমরা যখন নিজেরাও পড়বে তখন সুন্দরভাবে দাগিয়ে পড়বে। ওকে, তাহলে আজকের পর আজকে শেষ করে ফেলো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ওই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।